নমস্কার বন্ধুরা, উত্তরসূরি পরিবার আয়োজিত চিকিৎসকের মুখোমুখির আর একটি বিশেষ পর্ব নিয়ে আমরা আবার আপনাদের সামনে। আগামীকাল ১লা জুলাই ডক্টরস ডে। আমরা সবাই এটা জানি যে বিধানচন্দ্র রায় তিনি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তবে তার সবথেকে বড় পরিচয় তিনি একজন চিকিৎসক ছিলেন। আর ১লা জুলাই তার জন্মদিন এবং একই সঙ্গে তার চলে যাওয়ারও দিন। আর সেই দিনটাকে মাথায় রেখেই আমরা আজকের দিনটা সেই ডক্টরস ডে স্পেশাল হিসেবেই উৎসর্গ করলাম। আর আজ আমাদের মধ্যে এসেছেন একজন অন্যতম শল্য বিশারদ, ডক্টর অনির্বাণ জানা। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। যার সম্পর্কে একটা তার নামের সঙ্গে একটা শব্দবন্ধ ভীষণভাবে জুড়ে আছে, সেটা হলো সর্বজনপ্রিয়। মানে এই পরিচয়টা সবার ক্ষেত্রে থাকে না, কিন্তু এই ডাক্তারবাবুর ক্ষেত্রে এটা ভীষণভাবে, এবং আমি খুব গর্বিত বোধ করি যে আমিও নদিয়ায় বাস করি, পশ্চিমবঙ্গের নদিয়ায় বাস করি। তিনিও নদিয়ারই একজন, নদিয়া যে হাসপাতালটি রয়েছে, নদিয়া জেলা হাসপাতালের তিনি বিশেষ দায়িত্বে রয়েছেন। এই ডাক্তারবাবু সম্পর্কে একটা সাংঘাতিক তার রোগীদের কাছে ভালোবাসা রয়েছে, এবং তাদের যে মন্তব্যগুলো বিভিন্ন সময়ে কানে আসে ডাক্তারবাবুর প্রতি, তাদের যে একটা আবেগ কাজ করে, সেটাতে সত্যি খুব মন ভরে যায়। আর তিনি শল্য বিশারদ আমি বললাম, অর্থাৎ তিনি ছুরি কাঁচি ধরেন। ওরে বাবারে, কি ভয়ঙ্কর একটা ব্যাপার! কিন্তু না, একদমই নয়। তিনি ছুরি কাঁচি ধরে আসলে মানুষের প্রাণ বাঁচান, এবং আরেকটি হাত দিয়ে কিন্তু তিনি কলমও ধরেন। আমাকে আজই অনেকে বলছিলেন যে তিনি চিকিৎসক হিসেবে তো মহান বটেই, তার লেখারও আমরা ভীষণভাবে ভক্ত। আমরা আনন্দবাজার সহ বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সময়ে ডক্টর অনির্বাণ জানার লেখা পড়ি, এবং আমি তো ভীষণভাবে মুগ্ধ তার ডক্টরস ডায়ালগ এর বিভিন্ন লেখাগুলো পড়ে। আজকে আমি একটুখানি শুরু করব সেখান দিয়েই। মানে ডাক্তারবাবুর লেখার আমি ভীষণভাবেই গুণমুগ্ধ ভক্ত। তো সেক্ষেত্রে আমি একটুখানি জানতে চাইবো ডাক্তারবাবুর কাছে যে সেখানে তো আপনার জীবনের কথাই আপনি বলেন, আপনার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা। আপনি প্রথমে উত্তরবঙ্গে ছিলেন, তারপরে বিভিন্ন জায়গায় আপনার চাকরি হয়েছে, চাকরিস্থল। তারপরে আপনি এখন নদিয়া জেলা হাসপাতালের বিশেষ দায়িত্বে রয়েছেন, এবং সেই অভিজ্ঞতাগুলোই আপনি অসাধারণ ভঙ্গিতে, এবং আপনি একজন অসাধারণ সাহিত্যিকও বটে। আপনি শুধুমাত্র ডক্টরস ডায়ালগ না, আমি বন্ধুদের একটু বলে রাখি যে তিনি গল্পও লেখেন। তার গল্প বিভিন্ন আনন্দবাজার তো বটেই, আরো বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়, প্রবন্ধ ইত্যাদি। তো আমি আজকে একটুখানি ডাক্তারবাবুর কাছে জানতে চাইবো যে আপনার এরকম একটি অভিজ্ঞতা যেটা নাকি আপনাকে খুব ছুঁয়ে গেছিল ডক্টরস ডায়ালগ থেকে, একটু শুনি আজকে সেটা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার যারা ডাক্তার বন্ধু আছে তাদেরকে ডক্টরস ডে আগাম শুভেচ্ছা জানাই। তো ডক্টরস ডায়ালগ যে একটা আমাদের পোর্টাল আছে, একটা ডাক্তারদের একটা পোর্টাল আছে, সেখানে যিনি সম্পাদক ডক্টর পূর্ণব্রত গুণ মেডিকেল কলেজের, তো হ্যাঁ, ডক্টর পূর্ণব্রত গুণ মেডিকেল কলেজের উনি, আমি কি অফ হয়ে যাচ্ছি নাকি? না না না, ঠিকই একদম আছি, একদম দেখা যাচ্ছে, ঠিকঠাক ঠিকঠাক হ্যাঁ। তো দেখা যাচ্ছে। উনি বললেন যে তোমাকে একটা ধারাবাহিক লিখতে হবে। ধারাবাহিক বলতে তুমি তোমার, যেহেতু আমি লিখি, দেশে বেরিয়েছে, আনন্দমেলায় বেরিয়েছে, সানন্দায় বেরিয়েছে, একটা লেখার মধ্যে আছি। উনি বললেন যে ডাক্তারদের কথাগুলো, ডাক্তারদের কিভাবে জীবন কাটায়, প্রতিদিন কিভাবে যায় তাদের, সেটা তুমি ডক্টরস ডায়ালগে লেখো, এবং সেটা ধারাবাহিকভাবে চলবে। আর তার মধ্যে অনেক কিছু আছে ডাক্তারদের জীবনে, বিশেষ করে সার্জেনদের জীবন তো মানে বেশ একটা রোমহর্ষক একটা কাহিনী থাকেই আমাদের। একদম মানে এতে পরতে পরতে ঢোকানো থাকে সেই সব অভিজ্ঞতাগুলো। তো একটা অভিজ্ঞতার কথা বলি, যেটা ডক্টরস ডায়ালগে এখনো বেরোয়নি, বেরোবে ওটা, দু একটা সংখ্যা পরেই বেরোবে। সেটা হয়েছিল এইখানে এসেই, কৃষ্ণনগরে এসে। মানে আমাদের কিরকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়
একটা পেশেন্ট, একটা বাচ্চা, ছেলেটার নাম বলা উচিত না, নাম বলছি না, পেশেন্টের আইডেন্টিটিটা ডিসক্লোজ করব না, বছর 3-4 বয়স, ইন্টারসাসেপশন বলে একটা রোগ হয়েছিল। তো প্রথমে গ্রামের চিকিৎসক বুঝতে পারেনি, স্বাভাবিক, বোঝার কথা নয়। তো সে কিছুদিন চিকিৎসা করেছিল, তারপরে বেতুয়া শহরেতে 2-1 দিন পড়ে থাকার পরে পেশেন্টটা যখন, আমাদের এখানে একজন চাইল্ড স্পেশালিস্ট আছেন, আমাদের খুব পছন্দের একজন চাইল্ড স্পেশালিস্ট, ডক্টর টিকে দাস, দাসদার দেখার পরে দাসদার মনে হয়েছিল যে এই পেটটা ঠিকঠাক স্বাভাবিক নয় বাচ্চাটার, বাচ্চাটা খুব টক্সিক ছিল, খুব বাজে অবস্থায় এসেছিল। উনি আমাদের এখানকারই আর একটা ডায়াগনস্টিক সেন্টার, আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, খুব ভালো আল্ট্রাসোনোগ্রাফি করে, রিক বলে একটা জায়গায়, সেখানে বাচ্চাটাকে ঠিক। হ্যাঁ, বাচ্চাটাকে পাঠালেন। পাঠিয়ে জানা গেল ইন্টারসাসেপশন বলে একটা রোগ হয়েছে, মানে একটা নাড়ির ভেতর একটা নাড়ি ঢুকে গেছে। তো বাবা। আমি তখন সদ্য এসছি এখানে, নদিয়া ডিস্ট্রিক্টে, তখনও মানে গীতাকে তুরে মানাইছে না রে বলে প্রতিদিন সন্ধেবেলায় একটা লাগতো যে কবে ফিরে যাব এখানে। আসলে আমি এসেই ছিলাম যে যা আগে এই চাকরিটা অপ্ট আউট করেছি, একটা ইলেকট্রিসিটি বোর্ডের চাকরি থেকে এখানে এসেছি, আবার অন্য জায়গায় ট্রান্সফার করিয়ে দেওয়া হবে সেই আশ্বাস দিয়ে আমাকে নদিয়ায় আনা হয়েছিল। এটা প্রসঙ্গক্রমে বলে রাখি। তো আসার পরে ওই যা হয় প্র্যাকটিস একটু আধটু করছি। তো একটা সাধারণ নার্সিংহোম থেকে ফোন এলো, স্যার একটা পেশেন্ট এসছে, বাচ্চা, পেটে ব্যথা, তো ডক্টর টিকে দাস পাঠিয়েছেন, বলছেন অপারেশন করতে হবে। বাচ্চাটা গেলাম, গিয়ে দেখলাম ভীষণ টক্সিক, খুব খারাপ অবস্থায় আছে। তো উম, আমি, আমার অ্যানাস্থেটিস্ট ছিলেন ডক্টর অজিত কুন্ডু, সেই সময় আমার অ্যানাস্থেসিয়া দিতেন ডক্টর অজিত কুন্ডু, অ্যানাস্থেটিস্ট, খুব মানে সার্জারিতেও খুব ভালো, কনসেপ্টটা ওনার ক্লিয়ার। তো আহ, উনি এসে দেখে বললেন যে অনির্বাণ, একে আমি অজ্ঞান করতে পারবো না, এই যেরকম অবস্থা কন্ডিশন, অজ্ঞান করতে পারবো না। আমিও ভাবলাম যে যাক, এই এত খারাপ অবস্থার একটা বাচ্চাকে রেফারি লিখে দিই। তো সে রিকে যে আল্ট্রাসোনোগ্রাফি করেছিল তার সাথে কোনোভাবে চেনা বেরোয়। বাচ্চাটা এতটাই খারাপ ছিল যে রিক থেকে আমাকে ফোন করে বলছে, স্যার, এই ডক্টর জানা, যে রিকে আল্ট্রাসোনোগ্রাফি করেছিল সেও আমার কলেজের সিনিয়র, আরজি করেরই সিনিয়র দাদা। তো বললো, অনির্বাণ, তুমি যদি না খোলো এই বাচ্চাটা রানাঘাট পেরোবে না, মানে তুমি যদি রেফার করে দাও রানাঘাট পর্যন্ত যাবে, তারপরেই বাচ্চাটা এক্সপায়ার করে যাবে। তো আমি কুন্ডুদাকে সে কথা বললাম যে, কুন্ডুদা, যে এটা এই ইন্টারসাসেপশন অপারেশন করতে, কুন্ডুদা সরাসরি বললো, তোমার কতক্ষণ লাগবে অপারেশন করতে? আমি বললাম, আগে যে 3-4টে কেস করেছি তাতে 2.5 থেকে 3 ঘন্টা মতো আমার লাগে। কুন্ডুদা বললো, আমি একে আধ ঘন্টার মতো অজ্ঞান করে রাখতে পারবো, সিডেট করে রাখতে পারবো, তুমি তার মধ্যে যদি করতে পারো করবে, না হলে ছেড়ে দাও। আমি বললাম, না, এই পেশেন্ট মারা যাবে, রিস্ক নিয়ে দরকার নেই। তারপরে তখন অবশ্য পার্টি এত ঝামেলা টামেলা করতো না। তো আমিও রেফার লিখে দিয়ে নেমে আসছি, তো তার বাবা একেবারে লিটারালি পাটাকে জড়িয়ে ধরলো, একদম এসে পাটাকে আগে জড়িয়ে ধরা, আপনাকে নেমে যেতে দেবো না নার্সিংহোম থেকে, আপনি কিছু একটা করুন। কারণ ওইখান থেকে না, মানে আল্ট্রাসোনোগ্রাফি সেন্টার থেকে ওদেরকেও বলে দিয়েছিল যে এই বাচ্চা এক্ষুনি না অপারেশন করলে এই বাচ্চা বাঁচবে না। তো আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে পরিষ্কার করে বলে দিয়েছিল যে এতটা থেকে এতটা গাঁট নষ্ট হয়ে রয়েছে, তো ওইটুকু কেটে বাদ দিয়ে রিসেকশন অ্যানাস্টোমোসিস করতে হবে, ডাক্তারি ভাষায় যেটা বলে। মনে আছে যে কুন্ডুদা স্টার্ট বললেন, বাচ্চাটাকে অপারেশন টেবিলে নিয়ে গিয়ে ড্রেসিং ড্রেপিং করে কুন্ডুদা অ্যানাস্থেসিয়া দিয়ে স্টার্ট বললেন। আমি ফার্স্ট স্ট্রোকটা দিলাম, একদম অ্যাবডোমেনে ঢুকলাম, কেটে নাড়িটাকে কেটে জোড়া লাগিয়ে পেটটাকে ওয়াশ করে পুরো অপারেশনটা করে যখন লাস্ট বাইটটা দিচ্ছি, কুন্ডুদা বলল 33 মিনিট। তো পেশেন্টটা, তারপর ওই রকম খারাপ পেশেন্ট, আমিও জানতাম যে পোস্ট অপারেটিভ পিরিয়ডে হয়তো থাকবে না,
মারা যাবে, অত বড় একটা অপারেশন হলো ওরকম বিশ্রী রকম অবস্থায়। তো আহ যেতাম প্রতিদিন রাউন্ডে, আমাকে দেখলেই প্রচন্ড কাঁদতো বাচ্চাটা। আমাকে দেখলে মানে আমার পায়ের শব্দ শুনলে কাঁদতে শুরু করতো। তারপরে 7 দিন 8 দিন পরে বাচ্চাটা ভালো হয়ে গেল, বাড়ি নিয়ে যাচ্ছে। বাহ, তো বাহ। দোতলা নার্সিং হোম। তো এসে যে নার্সিং হোমের ম্যানেজার, সে এসে বলছে, ডাক্তারবাবু ওরা তো খুব গরিব, ওরা টাকা দিতে পারবে না। তো আমি বলছি, সে কি কথা, এত বড় হলো। বললো, না ডাক্তারবাবু ওরা টাকা দিতে পারবে না, নার্সিং হোমের টাকাটা মিটিয়েছে, আপনার আর ডক্টর কুন্ডুর টাকা ওরা দিতে পারবে না। আহ, ও কিছুতেই ইয়ে করছে না, আমরা ওদের ধরে রেখেছি, টাকাটা দিয়ে যাক বলে। আমি বললাম ছেড়ে দাও, গরিব মানুষ বলছে যখন। তো আমি দেখলাম বাচ্চার বাবা তখন আমার দিকে আর তাকাচ্ছে না, বাচ্চাটাকে নিয়ে নেমে যাচ্ছে, বাচ্চাটাকে কোলে নিয়ে নেমে যাচ্ছে। বাচ্চাটা সেই প্রথম, তার আগে আমাকে দেখলেই কাঁদতো, যখন নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে আমার দিকে তাকিয়ে হাতটাকে ওয়েভ করলো, যে বাহ, টাটা বাহ। করলো আর কি। তখন মনে হলো যে লর্ডস এর ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলি যেরকম উম, জামা খুলিয়েছে, ডাক্তারদেরও মনে মনে জামা খুলে শার্ট ঘোরানোর মাথার উপর একটা থাকে। ওই বাচ্চাটা সত্যি চ্যালেঞ্জিং একটা কেস ছিল, যেটা সত্যি করে আহ, খুব মানে আহ, আনন্দ দিয়েছে আমাকে। সেটা ডক্টর ডায়ালগে লিখবো, তবে 2-3টে পরের সংখ্যায় আর কি, এখন চলছে অষ্টম পর্ব নবম পর্ব চলছে, 2-3টে পরের সংখ্যায় এটা লিখবো ডক্টর ডায়ালগে। বন্ধুদের কাছে আমি আরেকবার বলছি, আমি শুরুতেই যে বললাম না যে তার নামের সঙ্গে জুড়ে আছে সর্বজনপ্রিয় কথাটি, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কেন তিনি অনেক রকম সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। হয়তো সেগুলো বললে তিনি আমার উপরে খুব অসন্তুষ্ট হবেন, এগুলো যদি আমি হ্যাঁ, এখন প্রচার করতে অসন্তুষ্ট শুরু হচ্ছি না, করি। না না না, না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে, দুটো দিক আমি আছে, কিছু ব্যক্তিগত লোক ভালোবাসবে, কিছু লোক তো অবশ্যই অনেকে তবে আপনার আহ সমাজ উম, সেবামূলক কাজের কথা আমরা সবাই যারা নদিয়াবাসী অন্তত তারা সবাই জানি, এবং সকলেই ভীষণ ভালোবাসেন আপনাকে। এটা একটা খুব বড় পাওয়া যে আমাদের মধ্যে আপনি এসেছেন। এটা আমাদের জন্য বড় পাওয়া। আমি আমাদের অন্যান্য রাজ্য থেকে যারা দেখছেন বা ভারতের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে একটু বলি যে আমরা পশ্চিমবঙ্গের নদিয়া জেলা হাসপাতালের বিশেষ দায়িত্বপ্রাপ্ত ডাক্তারবাবু ডক্টর অনির্বাণ জানার সঙ্গে আজকে চিকিৎসকের মুখোমুখির চতুর্থ পর্বে আজ আমরা ডক্টরস ডে উদযাপন করছি। যদিও আগামীকাল, আমরা একদিন আগেই, যেহেতু আমাদের এই অনুষ্ঠানটি আগে থেকে স্থির হয়ে থাকে, আমরা মঙ্গলবারই করে থাকি, তাই আজকে আমরা সেই আমাদের বাঁচান যারা, আমাদের রক্ষাকর্তা যারা, তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই দিনটি উৎসর্গ করেছি। ডাক্তারবাবুর কাছে আমার পরে একটু জানতে ইচ্ছে করছে যে এই যে আপনি শল্য চিকিৎসক, এটা সম্পর্কে তো আমরা খুব একটা সচেতন নই, বিষয়টা কি একটুখানি যদি শুনি। শল্য চিকিৎসক মানে সার্জেন। সার্জেনের ব্যাপারটা হচ্ছে যে আমরা ওই যেসব রোগগুলো অস্ত্রোপচারের প্রয়োজন হয়, মানে গাইনিড নয়, আহ সেইগুলো হার্নিয়া, অ্যাপেন্ডিক্স, ফাইবার রিনোমা ব্রেস্ট, বা অন্য কোনো রকম টিউমার, সিস্ট ফিস্ট, এই সবগুলো আমরা করি। গলব্লাডারের পাথরের অপারেশন, এগুলো করি। মানে পুরো ব্যাপারটাই ছুরি কাঁচি হাত, একটা আহ মানে কি বলবো, একটা উম, কাজের মধ্যে একটা মানে চুপচাপ বসে প্রেসক্রিপশন লেখা নয়, একটু অন্যরকম ডাক্তার আমরা। এটা অনেক বেশি চ্যালেঞ্জিং, তাই না? মানে ডেফিনেটলি, অন্যান্য যারা যারা একদম। ওষুধ দিয়ে দেন সেক্ষেত্রে তো এতটা ভয় থাকে না, কিন্তু শরীরটাকে কাটাছেঁড়া করা এটা তো অনেক বেশি ঝুঁকিপ্রবণ, মানে ডাক্তারবাবুর নিজের জন্য ঝুঁকিটা অনেক বেশি। হ্যাঁ 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 হ্যাঁ, আর বলছি যে কাউকে অপমান না করেই বলছি যে আহ, আমার কাছে অন্তত, আমি ডিসিএইচ এ চান্স পেয়েছিলাম, কিন্তু করিনি, মানে পেডিয়াট্রিক্স এর ডিপ্লোমা করিনি, কারণ আমার ইচ্ছাই ছিল সার্জারিতে করব এমএস। তো আমার এটা প্রথম থেকেই থার্ড ইয়ার থেকে ভালো লাগে সাবজেক্টটা। কিন্তু তার আগে আচ্ছা, আর কি, আমি মানে প্রচন্ড রক্তভক্ততেও ভয় পেতাম। মানে স্বাভাবিক বাচ্চারা যেরকম যা যাতে যাতে ভয় পায়, সব ভূত প্রেত দত্তি দানব অশরীরী রক্ত ছুরি কাঁচি সবেতে ভয় পেতাম। তো
আলটিমেটলি থার্ড ইয়ার থেকে আমার মনে হলো যে না, এই সাবজেক্টটার সাথে তো খুব মানে এত চ্যালেঞ্জিং। একটা অ্যাক্সিডেন্ট ঢুকলো, এমনও হয়েছে যে আমি আমাদের তো আমাদের আন্ডারে সব খুব গুন্ডা বদমাশরাও ভর্তি হয়, মারপিট করে ভর্তি হলো, তাদের পুলিশ কেস তৈরি হয়, সেগুলো সাক্ষী দিতে আমাদের যেতে হয় কোর্টে। আহ রানাঘাট কোর্টে যাচ্ছি, রানাঘাট কি কোর্টে যাচ্ছি, অবস্থা! মাঝখান থেকে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার ফোন করলেন যে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে ডক্টর জানা, আপনি ব্যাক করুন। এ তো বাবা! তো আমি ওখান থেকে মাঝপথ থেকে ব্যাক করলাম, দিয়ে ওই সামলালাম আর কি, সবার সাথেই সামলালাম। আমাদের যে সার্জেনদের টিম আছে, পুরো টিম আছে, সবাই মিলেই এইসব ধরনের একটা ক্যাজুয়ালিটি ঘটলে সার্জেনরা খুব ব্যস্ত হয়ে পড়ি আমরা। মানে তখন আর কিছু অন্য কোনো কিছু চিন্তা মাথায় থাকে না। তো এই আর কি যে আহ, খুব চ্যালেঞ্জিং সাবজেক্ট মনে হয় আমার কাটাছেঁড়া জিনিসটা। আর তার চেয়ে বড় কথা, যেটা তোমার ক্লিনিক্যালি দেখছো, যে অ্যাপেন্ডিক্স বা গলব্লাডারে পাথর কোনো, সেটাকে তুমি একদম নিজে হাতে পেট কেটে জিনিসটাকে কনফার্ম করে নিতে পারবে যে এইটাই হয়েছে আর কি। একটা আলাদা স্যাটিসফ্যাকশন আছে। আচ্ছা। আর এই যে শল্য চিকিৎসা এর উৎস কি, মানে ভারতীয় যে সংস্কৃতিতে শল্য চিকিৎসার উৎস কিছু হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, সে তো চরক সুশ্রুত আমল থেকে শল্য চিকিৎসা রয়েছে। মানে উম, খুব মানে একটা আনন্দ মেলায়, আনন্দ মেলার ছুটি স্কুলে বলে একটা সংস্করণ বেরোয়, তাতে আচ্ছা। আমার একটা লেখা বেরিয়েছিল, একটা ছোট লেখা বেরিয়েছিল যে সিলেবাসে নেই। তাতে উল্লেখ করেছিলাম যে এই কিছু কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো আহ সে আগেকার দিনের লোকেরা ব্যবহার করতো আর কি। আগেকার দিনে সেই হুম। মাথা যন্ত্রণা হলে খুলিতে বার হোল অপারেশন, এখন যেটা বার হোল অপারেশন করে মাথায় রক্ত জমে গেলে, কিছু কিছু আচ্ছা, আচ্ছা। খুলি প্রায় 3000 4000 বছরের পুরনো স্কাল পাওয়া গেছে, যেখানে ওই ট্রিপেনিং রয়েছে, মানে ওই ছিদ্র দেখা গেছে। তার মানে ডেফিনেটলি যেরকম ফর্মেই হোক, তো একটা কিছু তো ছুরি কাঁচি চালানো হয়েছিল, না হলে একটা মাথার ভেতর তো সুন্দর গর্ত হবে কি করে। ছিল সার্জারিটা আহ বহু প্রাচীন সাবজেক্ট, একদম মানে মানুষের জীবন শুরু বোধহয় সার্জারিও শুরু। সেটাই, হ্যাঁ, একদমই তাই। আহ, অবশ্য আপনি একটু আগে বললেন যে কি কারণে আপনি এই বিভাগটিতে এসেছেন। তবুও মানে আপনার তো পরম্পরাই আছে, মানে আপনার বাবাও ডাক্তার, যতদূর আমি জানি। মানে আপনাদের না, পরম্পরাতেই না, আছে বাবা আর না, কি এই শ্বশুর চিকিৎসা। মশাই করতো। শ্বশুর মশাই, আমার আপনার ছেলেও ছেলেও ডাক্তারি পড়ছে? পড়ছে। হ্যাঁ, ছেলেও পড়ছে, হ্যাঁ। মেডিকেল কলেজে পড়ছে। হ্যাঁ। হ্যাঁ, তো এই মানে এটা কি খুব ডানপিটে ছেলে বলে এটা এই ধরনের মানসিকতাটা এসেছিল যে আমি ওই ছুরি কাঁচি ধরার কাজটি করব? সেটা কি সেই মানসিকতা থেকে এসেছিল? যে কেন এটা কেন হলো? ডান পিঠে চিরকালে আমি মানে আমি কোনোদিনই ডান পিঠে ছিলাম না। না, শিশু বিশেষজ্ঞ, কোনোদিনই ডান পিঠে। শিশু বিশেষজ্ঞ তো একটা নির্ভেজাল খুব শান্তশিষ্ট হয়ে এই কাজটা করা যায়, কিন্তু সেখান থেকে হুম। একেবারে শল্য চিকিৎসক হওয়াটা এত বেশি চ্যালেঞ্জিং। হ্যাঁ, তো সেই আমার আমার সেই ওই জায়গায়। একটা ডক্টর ডায়লগে বেরিয়েছে একটা গল্প, বলেই দিই যে হুম, আমি খুব রক্ত ফক্ত ভীষণ ভয়, প্রথম মরা কাটা দেখে, ডিসেকশন যখন হচ্ছে, একটা ডেড বডি রয়েছে, তার সোল দিয়ে আমাদের শুরু হয়েছিল, পায়ের পাতা। তো অনেক বীর পুরুষরা এগিয়ে গেল, আমি তো পেছন থেকে আমার তো আহ, বে- বাড়ির চাপে আর কি, ইঞ্জিনিয়ারিং এর র্যাঙ্ক, ডাক্তারিতে র্যাঙ্ক, ডাক্তারি পড়তেই হবে। তো বাড়ির চাপ কিছুটা ছিল বা ডাক্তারি পড়তে ঢোকার, যে ভালো ছেলে ডাক্তারি পড়বে না কেন, এরকম একটা উদ্ভট মানসিকতা। ওটা দোষ দিচ্ছি না। উম, তো ঢুকেছিলাম, ঢুকে অ্যানাটমি ক্লাসে প্রথম দিন, তো প্রথম দিকে হাড়গোড় ফাড়গোড় নিয়ে পড়াশোনা হচ্ছে, খুব খুশি, আর কি আছে, হাড্ডি হাড্ডি নিয়ে পড়াশোনা করার মধ্যে তেমন চাপ নেই। প্রথম ডিসেকশন, প্রথম ডেড বডি গুলো যেরকম তোমরা ভাবো যে একটা আহ, শব্দ, একটা ডেড বডি যেরকম আসে, মোটেই তা নয়। কাট কাট দেখতে, তা নয়। একদম ফরমালিনে চুবানো, একদম কাঠের মতো একটা ডেড বডি হয়ে যায়। তো সেখানে ডিসেকশন, ফার্স্ট ডিসেকশন হচ্ছে।
তো যারা উৎসাহী ছেলে আমাদের মধ্যে আসিফ ছিল, আসিফ আলী আহমেদ, এখন পিজির গ্যাস্ট্রোএন্টারোলজি, পিজিতেই খুব সম্ভবত আছে, গ্যাস্ট্রোএন্টারোলজিতে ডিএম করেছে। আমাদের গ্রুপটার, ওই 10 জনের গ্রুপটার আসিফ ফার্স্ট ডিসেকশন করতে আর কি, পায়ের পাতা, পায়ের পাতাটা ও কাটলো, আমি চোখটা বুজে নিলাম, বাকি ক্লাসটা চোখ বুজে থাকলাম, দিয়ে হোস্টেলে ফিরলাম, হোস্টেলে ফিরে বেডিং ফেডিং গুছিয়ে নিয়ে বাড়ি চলে গেলাম। বাবা, বাবা পুরো ভূত দেখার মতো চমকে উঠেছে, কি তুমি চলে এলে, কি ব্যাপার? না বাবা, ডাক্তারি পড়বো না, পরের বছর আবার জয়েন দেবো, এবার ইঞ্জিনিয়ারিং এ র্যাঙ্ক হবে, ভালো র্যাঙ্ক করে দেবো তোমাকে, আমি আর ডাক্তারি পড়তে চাবো না। বাবা পরদিন আবার সেই আবার বেডিং বাঁধা সাদা করে আবার হোস্টেলে গিয়ে আবার রেখে দিয়ে এলেন। তো এই হচ্ছে আমার প্রথম শুরু আর কি। তারপরে দ্বিতীয় হচ্ছে যখন গাইনির ক্লাস প্রথম ফার্স্ট ক্লিনিক স্টার্ট হলো, তো গাইনির নর্মাল ডেলিভারি দেখতে গিয়ে গাস্ট অফ ব্লিডিং হয়েছিল একটা, মানে যেরকম হয় না, ওটা স্বাভাবিক। একটা ম্যাডাম পড়াচ্ছিলেন, সেটা দেখেই আমার ভেসে হয়ে গেল, ভেসে হয়ে গেল মানে চক্কর দেওয়া শুরু হয়ে গেল। তো বাবা, প্রায় প্রায় অজ্ঞান অজ্ঞান হয়ে যায়, এরকম অবস্থা, সব বন্ধু বান্ধবরা। তারপর তো হোস্টেলে থাকলে যা হয়, প্যাঁকে প্যাঁকে একেবারে উম, রাজহাঁস করে ছেড়ে দিল আমাকে। তো তারপরে আমি ঠিকই করে রেখেছিলাম যে যা হচ্ছে হচ্ছে, কোনো একটা প্রি ক্লিনিক্যাল সাবজেক্ট নিয়ে পড়াবো, ভবিষ্যতে টিচারই হবো, ডাক্তারদের টিচার হবো, প্রি ক্লিনিক্যাল সাবজেক্ট নিয়ে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এইসব কোনো একটা সাবজেক্ট নিয়ে, পিএসএম বা ফরেন্সিক মেডিসিন এসব নিয়ে পড়াবো। আমার আর এইসব ভালো লাগে না। আমার রুমমেট ছিলেন ডক্টর সন্দীপ রায়, তখন আচ্ছা, ভাগ্নেদা বলতাম আমরা। সন্দীপ রায় বিখ্যাত অর্থোপেডিক সার্জন, অ্যান্ড আচ্ছা, নর্থ বেঙ্গলেও খুব নাম আছে, নর্থ বেঙ্গলেও ছিলেন, তো আরজি করেও ছিলেন, পরে পরে আর কি বড় অর্থোপেডিক সার্জন হয়েছিলেন। তখন সন্দীপ দা সার্জারিতে হাউসটা শিফট করতেন। তো সন্দীপ দা আমাকে নিয়ে গেলেন যে অনেক তুই চ, উম, কিছু হয়নি, তুই চ আমার সাথে, দিয়ে একটা পেশেন্ট দেখালো, বললো দেখ এটা অ্যাপেন্ডিসাইটিস, এইটা এই ফিচার্স দেখা যাচ্ছে, এই বমি করছে, এই প্যারা আম্বেলিকাল পেন, শিফট হয়ে যাচ্ছে ডান দিকে, এটা অ্যাপেন্ডিসাইটিস। না দূর, অ্যাপেন্ডিসাইটিস কি করে তুমি বলে দিলে, আর আমি বিশ্বাস করে নেবো? বললো যে ঠিক আছে, এটা পোস্টিং করছি রাত্রিবেলা 12টা 1টার সময়, তো এই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসটাকে অপারেশন করা হলো। তো সন্দীপ দা অপারেশন করছে, যখন দেখলাম যে একেবারে অ্যাপেন্ডিক্সটা প্রায় বাস্ট করার জায়গায় রয়েছে, খুব খারাপ, বললাম, বাহ, এ তো মানে খুব ভালো সাবজেক্ট। পরদিন আবার বাচ্চাটাকে দেখতে গেলাম, ও বাচ্চা মেয়ে, 15-16 বছর বয়স। তো গিয়ে দেখলাম দিব্যি সুস্থ টুস্থ আছে, ভালো আছে। তখন থেকে একটা ইন্টারেস্ট গ্রো করে গেল যে না, এই তো সেই সাবজেক্টটা তো ভালো, এটা তো যা পড়ছি, যা বুঝছি, যা দেখছি, সেটা তো পেট খুলে আবার কনফার্ম করে নেওয়া যায়। তো সেই থেকে আর কি সার্জারিতে ইন্টারেস্ট চলে এলো। রোগী ঠিক কোন পরিস্থিতিতে বুঝতে পারবেন যে আমাকে এখন শল্য চিকিৎসকের কাছে যেতে হবে? মানে কোন পরিস্থিতিতে রোগীরা যান? মানে যেমন আপনি বললেন না যে টিকে দাস আপনাকে বললেন যে একে এখনই করতে হবে, তো সেরকম ক্ষেত্রে রোগীরা ঠিক কোন পরিস্থিতিতে, মানে অ্যাক্সিডেন্ট ছাড়া বলছি। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট ছাড়া, ধরুন কোনো আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়লে গলব্লাডারে পাথর হয়েছে, আমার কাছে হুম, আসবে। হার্নিয়া, হাইড্রোসিল, এগুলো তো অবভিয়াস, সোয়েলিং, কোনো জায়গার পোলা টোলা, এগুলো দেখতে পেলেই বুঝতে হয়। এখন মানুষ অনেক কনসাস, আমার চেয়ে বেশি ডাক্তারি পড়ে, মানে আহ, এ থেকে আর কি, নেট থেকে আমার চেয়ে বেশি ডাক্তারি পড়ে তারা আসে, আমাকে কিছুটা শিখিয়ে দেয় যে এইগুলো হচ্ছে, এইগুলো উম এটা এটার লক্ষণ মনে হচ্ছে, আপনার কাছে এলাম। সবাই জানে মোটামুটি যে কোনটা সার্জারির এ, কোনটি নয়, সেটাই। আহ, আচ্ছা, একটা প্রশ্ন আছে, সুদীপ ভট্টাচার্য একটা প্রশ্ন করেছেন, আহ উম, কি খুনিরাও কাটাছেঁড়া করে, কাটা, সার্জেনও তার জন্য কাটাছেঁড়া কাটা ছেঁড়া করেন, করে, একজন মারতে একজন একজন বাঁচাতে। মারতে একজন বাঁচাতে। হুম,
যখন এখন কোনো কাটাছেঁড়া রোগীকে জোড়া কোনো দেওয়ার কাটা জন্য কাটাছেঁড়া করেন, যেভাবে তখন কেমন লাগে? এটা ভালো প্রশ্ন। আচ্ছা, মানে রংটা মানে লাল না দিয়ে আমি কালো দিলে বোধহয় আমি একটু ভালো পড়তে পারবো। কালোর উপরে দিলে আমি বোধহয় ভালো পড়তে পারবো আমি একটু। খুব ভালো আমি প্রশ্ন, মানে দুটো বাঁচানো কিছু হ্যাঁ কাটাছেঁড়া করেন সুদীপের কেউ। হ্যাঁ সুদীপের প্রশ্নটা দুটো ভাগ আছে। এক হচ্ছে আমি কেটে ঢুকে সেটাকে সেলাই করছি, এক হচ্ছে কোনো দুষ্কৃতী কেটে দিল সেটাকে আমি সেলাই করছি। হ্যাঁ, যেমন কদিন আগে সুদীপের জানার কথা, সুদীপ তো সুদীপ ভট্টাচার্য যদি ওই আমাদের আনন্দবাজারের সাংবাদিক হন, তাহলে পাত্র মার্কেটে কয়েক বছর দেড়েক আগে একটা ছেলে এসেছিল, একটু ও, একটু ওই নেশা টেশা করেছিল, তার পিঠে একজন ছুরি মেরেছিল, পিঠে ছুরি মেরে একদম কিডনি পর্যন্ত ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। পেশেন্টটা একদম যখন ওটিতে তুলেছিলাম শকে ছিল, যে দ্রুত কিডনি সেলাই করা, কিডনিটাকে বাঁচিয়ে বেরিয়ে আসা, ব্লাড রিকুইজিশন করে সেটাকে ঠিক করা, এটা এক ধরনের ভালো লাগা। আর এক ধরনের ভালো লাগা আহ যেমন একটা, ওই যেটা বললাম প্রথমেতে, ওই যে বাচ্চাটা এসেছিল, আহ, একদম যেটা আর 2-3 ঘন্টা বাঁচতো, যে বাচ্চাটা আর 2-3 ঘন্টা বাঁচতো, ডাক্তারি দিক দিয়ে আমরা সমস্ত ডাক্তাররাই বুঝে গেছি এর আয়ু 2-3 ঘন্টার বেশি নেই। সেটাকে টাইমলি অপারেশন করে সেটাকে জোড়া দিয়ে যখন তার রেজাল্টটা আসে বুঝলাম, তখন তো ওই সৌরভ গাঙ্গুলি হয়ে যায়, শার্ট খুলে মাথার উপর ঘোরাতে ইচ্ছা করে। তো আর এই জন্যই তো আহ, আপনারা ভগবান, এই জন্যই তো না না, আপনারা ভগবান। ভগবান না, ভগবান নই একদমই। এই কথাটাই আমার আপত্তি, ভগবান আমরা নই। তো এই আর আর একটা ব্যাপার সুদীপকে বলি, যে কোনো ফিলিংস আসে না ওই সময় যখন করি, যখন কাজটা করি তখন এতটাই ডুবে থাকি, তখন মনে হয় না যে এইটা কেটে এটা আহ এ করছি। আজকে যেমন আজকে আমার একটা আহ এই প্রোগ্রামটা আছে, যথারীতি একটুখানি মানসিক প্রস্তুতির ব্যাপার ছিল, কিন্তু কিছু করতে পারিনি কারণ একজন ডাক্তার, সে ক্যান্সার রোগাক্রান্ত, তার খাবার পাকস্থলীতে ক্যান্সার হয়েছে, এ বাবা। তার কিছু ঢুকছে না, এবং বেরোনোর জায়গা থেকেও সমস্ত কিছু অফ হয়ে গেছে, সব জায়গা থেকে মুম্বাই থেকে ফিরে এসছে, যে কিছু করা যাবে না। তাকে এখনো কিছুদিন বাঁচিয়ে রাখতে গেলে কিছু একটা ব্যবস্থা করতে হবে, যেখান দিয়ে খাবার ঢোকাতে হবে, খাওয়া বার করতে হবে, পায়খানা বার করতে হবে। তো আমি ছিলাম, আর আমাকে অ্যাসিস্ট করেছিলেন ডক্টর সুদেব বিশ্বাস। তো আর আমার টিম ছিল, আমার পিজিটি ছিল, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, যারা আমার আন্ডারে এমএস করছে, সুদেব দার আন্ডারেও একজন এমএস করছে। তো তারা দুজন ছিল, অ্যানাস্থেটিস্ট সবাই ছিলেন। নিঃসন্দেহে এরকম একটা মানে মরিব্যান্ড পেশেন্টকে অ্যানাস্থেসিয়া দেওয়া একটা খুব দুরূহ কাজ, এবং অপারেশনটা বেশ ঘন্টা দুয়েক সময় লাগিয়েছে। কিন্তু যদি বলো স্যাটিসফ্যাকশনের দিক, না, এই কে হয়তো এ 3 দিন বাদে মারা যেত, আর মাস 2-3 বাদে মারা যাবে, একটুখানি সময় চুরি করলাম আর কি আমরা, তার বাইরে আর কিছু নয়। সবসময় যে আহ, একটা অপারেশন মানেই যে একটা স্যাটিসফ্যাকশন আসে, তা কিন্তু নয় সুদীপ। অনেক যন্ত্রণাও লুকিয়ে থাকে, এই যে এটার মধ্যে অনেক যন্ত্রণাও লুকিয়ে থাকে, যে এটার অপারেশনের মধ্যে কিছু কিছু অপারেশন মধ্যে অনেক বুঝি, যেটা যেটা প্রগনোসিস বুঝি, যে সেরকম পুয়ার প্রগনোসিস পেশেন্ট, অনেক যন্ত্রণাও লুকিয়ে। হ্যাঁ, সুদীপ ভট্টাচার্য জানালেন যে উনি আনন্দবাজারের সাংবাদিক, সেই সুদীপ ভট্টাচার্য। আচ্ছা, আমার আচ্ছা আচ্ছা। একটুখানি জানতে ইচ্ছে করছে যে আমরা তো শল্য চিকিৎসা মানেই জানি যে ছুরি কাচি, কিন্তু কাটা হুম ছেঁড়া না করলেও নাকি শল্য চিকিৎসা হচ্ছে, সেটা কি একটু হুম। জানতে চাই আর কি। এখন যেটা এখন যেটা যোগ হচ্ছে মিনিমালি ইনভেসিভ সার্জারি, এমএএস। মিনিমালি ইনভেসিভ সার্জারি অর্থে ছোট ফুটো করে বার হোল, ছোট একটা পিনহোল অপারেশন, বা আহ, ওই
ল্যাপারোস্কোপিক অপারেশন, এইগুলো হচ্ছে। একটা ছোট ফুটো করে, 4টে ছোট ফুটো করে আমি গলব্লাডার অপারেশন করি। অনেকে সেই 4টে ফুটোটাকে কমিয়ে 3টে ফুটো। নতুন একটা বেরিয়েছে যেটা আমার খুব রিস্কি মনে হয়, একটা ফুটো দিয়ে 3টে ইনস্ট্রুমেন্ট চলবে। একটাতে ক্যামেরায় যাবে, একটা পাশ দিয়ে একটা পাশ দিয়ে ইনস্ট্রুমেন্ট ঢুকবে। সিঙ্গেল হোল অপারেশন করছে অনেকে, কিন্তু আমার কাছে সেটা রিস্ক। এখন সব ধরনের অপারেশনই ল্যাপার মানে সব ধরনের বলতে ডেফিনেটলি হাইড্রোসিল হবে না বা এমন কিছু ওপরের টিউমার হবে না। প্রায় সব ধরনের অপারেশনেই মাইক্রো সার্জারি করা যায়, ল্যাপারোস্কোপিক্যালি করা যায়। তাহলে পিন হোলটা কি ওই একটা ওই খালি ওইটা ছিদ্র? ছোট একটা ছিদ্র করে ঢুকিয়ে দেওয়া, ইনস্ট্রুমেন্ট ঢোকানো। আচ্ছা, এমনি মানে একদম পুরোপুরি ওপেন করে অপারেশন করা আর ওই একটুখানি ছিদ্র করে, মানে ফলটা কি একই হবে? হ্যাঁ, যে আমি ধরো ল্যাপারোস্কোপিক সার্জারি করছি, তো হ্যাঁ। আমি ক্যামেরাটা ঢোকালাম পেটে, নাভির কাছে একটা ছোট্ট ফুটো করলাম, এই জাস্ট 1 ইঞ্চি, 1 ইঞ্চিও নয়, তার চেয়েও ছোট একটা ফুটো করে ক্যামেরাটা ঢুকিয়ে দেওয়া হলো। সামনে আমার টেলিভিশন একটা মনিটর থাকে, সেখানে আমি দেখতে পাচ্ছি ক্যামেরাটা, একজন ক্যামেরা যিনি দেখান সাধারণত তিনি ডাক্তার হন। আমি একজন ডাক্তারকে রাখি যিনি ক্যামেরা ধরেন, আমার আমার ক্যামেরায় ধরার কাজ করেন। তো উনি দেখাচ্ছেন ছবিতে, আমি মনিটরে দেখতে পাচ্ছি যে এইখানে গলব্লাডারটা এইরকম রয়েছে। সাধারণত গলব্লাডারের অপারেশনে আমি মাইক্রো সার্জারি করি, সাধারণত আমি গলব্লাডারের অপারেশন ওপরে আচ্ছা। ছোট 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 3টে ফুটো করি। একটা ফুটোতে আরেকটা অ্যাসিস্ট্যান্ট একটা জিনিস দিয়ে গলব্লাডারটাকে ঠেলে রাখে, আর 2টো ওয়ার্কিং পোর্ট থাকে। আমার ডান হাত বাঁ হাতে বিরাট বড় 2টো ফুটো দিয়ে যন্ত্রগুলো ঢুকিয়ে দিয়ে ওর ভেতরে আমি অপারেশন করি। তো বাবা। এটা মাইক্রো সার্জারি। এটা করি আমি আমি সপ্তাহে 3টে 4টে করে গলব্লাডার করি মাইক্রো সার্জারিতে। ওটাতে বোধহয় একটু মানে রোগীরও কষ্টটা কম হয় নাকি? রোগী মানে সাত রোগীরও দিনের কি মধ্যে ঠিক, 7 দিনের মধ্যে ফিট হয়ে যায়, কোনো সেরকম কিছু হয় না। এমনি ডেফিনেটলি কিছু কিছু কমপ্লিকেশন তো থাকেই, সব সব অপারেশনেরই। একদম মানে একদম বলি, অপারেশনে যে বলে যে কোনো রিস্ক নেই, কোনো ঝুঁকি নেই, সে হয় সার্জারি পড়েনি, নয়তো সে করেনি সার্জারি। একটা ছোট্ট বাচ্চার জাইলোকেন রিয়াকশন যে কিরকম মারাত্মক হতে পারে, আমি ডিস্ট্রিক্ট হসপিটালে এসে মানে প্রথম দিন আমি ঢুকেছি, একটা বাচ্চার একটা ফোঁড়া কাটবো, তার জাইলোকেন দিয়ে ব্লক করছি, বাচ্চাটার জাইলোকেন শক হলো। মানে যে সে কি মারাত্মক অভিজ্ঞতা, হাতের কাছে যে ভাগ্য ভালো আমার ইন্টিউবেট করতে পেরেছিলাম, বাচ্চাটাকে সেভ করতে পেরেছিলাম। তো এইগুলো উম, থাকে সব সব অপারেশনেরই, সে মিনিমালি ইনভেসিভ সার্জারি হোক আর অন্যরকম ওপেন সার্জারি হোক, ডেফিনেটলি সেখানে তো কিছুটা রিস্ক থাকেই, সব ধরনের রিস্ক থাকে। আচ্ছা, আপনি তো ব্রেস্ট অপারেশনও করেন? হ্যাঁ, ফাইব্রয়েডিনোমা, সিএ ব্রেস্ট, ব্রেস্ট ক্যান্সার, এগুলো করি। এবং ব্রেস্ট ক্যান্সার সে- নিয়ে আহ, অভিজ্ঞতা খুব একটা ভালোও বলবো আবার খারাপও বলবো। ভালো বলবো যে আমার 2003-4 সালে যে অপারেশন করেছি, সে ভদ্রমহিলা একজন বড় অফিসারের মা, উম, আমাকে 2016-17 পর্যন্ত পুজোর সময় আমাকে শুভেচ্ছা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, করেছেন। তো বেঁচে গেছেন আর কি, অনেক পেশেন্টই বেঁচে যায়। কিন্তু কিছু কিছু পেশেন্ট আছে যারা একটু আহ, ধর্ম কমাতে বেশি মতি, মাদুলি টাদুলি পরে রোগটাকে সারাতে যায়, যেটা আমাদের হাতের বাইরে চলে যায়। তাই তো, হ্যাঁ, তো একদমই তাই। হ্যাঁ, সেই সেই সব ধর্মের ওরা পেশেন্টদের ক্ষেত্রে আমরা ভুগি, আলটিমেটলি আউটকাম গুলো ভালো হয় না, এই আর কি। আহ, তো তো হয়। এই মানে ব্রেস্ট অপারেশনের ক্ষেত্রে কি পুরো অঙ্গটাই বাদ চলে যায়? No, no, মানে it সেক্ষেত্রে depends on the disease. It depends on the disease. If it is fibrinoadenoma, তো শুধু ফাইব্রোঅ্যাডিনোমাটাকে বার করলেই হয়। ফাইলয়েড স্টিমারে
কিছুটা টিস্যু দিয়ে বার করলে হয়। এখন মানে এখন যেরকম বেরিয়ে গেছে যে ডাউন স্টেজিং করে নিয়ে, অনেক সময় করা হচ্ছে কি ডাউন স্টেজিং করিয়ে নিয়ে কোয়াড্রেন্টটাকে শুধু বাদ দিয়ে দেওয়া হলো এরকম। কিন্তু অধিকাংশ শেষে মানে আমাদের আহ এটা এমনই যে এক একটা সময় আসে, অধিকাংশ সময় যেটা আসে যে উম, অনেক সময় হ্যাঁ ম্যাস্টেকটমি করতে হয়, বাদ দিতে হয়। সেক্ষেত্রে কি মানে রিপ্লেসমেন্ট বা কি বলবো মানে তৈরি করা সেটাও কসমেসিসের কি আপনি অনেক ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না সেটা আমি করি না, সেটা প্লাস্টিক সার্জনরা করে। সার্জারি থেকে আচ্ছা আবার অনেক সুপার স্পেশালাইজেশনের ব্যাপার আছে। কেউ ইউরো আচ্ছা সার্জারিতে যায়, কেউ প্লাস্টিক সার্জারিতে যায়। যারা প্লাস্টিক সার্জন আছে তারা অগমেন্টেশন অফ ব্রেস্ট করে, ভেতরে এক ধরনের বেলুন টাইপের ঢুকিয়ে দেয়, কিংবা মাসল ফ্ল্যাপ, আচ্ছা পুরো একটা একটা জায়গায় মাসল ঘুরিয়ে তুলে এনে ফ্ল্যাপ করা হয়। তো সেক্ষেত্রে বাইরে থেকে কোনো রকম ডিসপ্যারিটি চোখে পড়ে না, কথা নয়। হ্যাঁ আইডিমা মজুমদার লিখছেন রিস্ক রিস্ক থাকেই। ডেফিনেট, হ্যাঁ ডাক্তারবাবু ডেফিনেট সেটাই রিস্ক বললেন থাকে, যে রিস্ক রিস্ক নেই যারা থাকে। বলেন তা বলেন ঝুঁকিহীন হুম, অপারেশন এটা একেবারেই হুম, ঠকানো কথা আর কি রোগী তখন ঠকানোর কথা এটা ঠিক নয় হ্যাঁ সেটাই। না, আচ্ছা মানে আমাদের ডাক্তারবাবু আমাদের আসলে খুব প্রিয় দাদা ওই জন্য হয়তো আমি কখনো কখনো তাকে দাদাও বলে ফেলবো। তো আমি দাদার কাছে একটু জানতে চাইছি যে যদিও এটা হুম, বললেন আহ, হুম, এই যে আধুনিক অপারেশন পদ্ধতি আর কি কিছু আছে মানে আধুনিকতম যে অনেক অনেক পদ্ধতি অপারেশন একটুখানি রোবোটিক্স সেটা চলে এসেছে, যে রোবোটিক্স রোবোটিক্স অপারেশন চলে এসেছে। ধরো আচ্ছা তুমি বললে যে আমার পেটে বাবা একটা রোগ হয়েছে, সেটা অপারেশন করতে হবে, আমরা ডায়াগনোসিস করলাম, হবে না তোমার, কিন্তু আমরা ডায়াগনোসিস করলাম যে একটা রোগ হয়েছে, তুমি বললে না অনির্বাণ জানাকে দিয়ে করাবো না, ও লোকটা ভালো নয়। সান ফ্রান্সিসকোর ডক্টর থমাস মুরি আছেন, থমাস মুরি আমার অপারেশন করবে রোবোটিক্স এর মাধ্যমে। উনি ওখান থেকে বসে সেই অপারেশনটা তোমার করতে পারেন। এখানে সেই সিস্টেম নেই এখনো, সেইভাবে আসেনি, কিন্তু রোবোটিক্স চলে এসছে। আমরা রোবোটিক্স আমাদের ছাত্রদের যারা পোস্ট গ্রাজুয়েশন করছে, আমার আন্ডারে যে পিজিটি আছে, অনুপ কুমার সিং, প্রশান্ত ঝা, প্রশান্ত, এদেরকে আমরা এদের পড়াতে হয়, আমাদের রোবোটিক্স এর ব্যাপারটা ওদেরকে পড়াতে হয়। যে কিরকম এটা সেটা আমাদের কোনো ধারণাই নেই সেটা কিরকম। মানে একটা জায়গা থেকে বসে অন্য জায়গায় তুমি সার্জারিটা করতে পারবে, রোবট তোমার হয়ে সার্জারিটা করে দেবে, তুমি শুধু ওই এখানে বসে কম্পিউটারে বসে এগুলো করে। যেমন আমি তোমার সাথে অনেকটা দূরে বসে আছি, ওখানে হুম 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 দেবাশিস বসে আছে আসামে, তো বিশ্বজিৎ এইরকম আর কি। বিশ্বজিৎ হুম বিশ্বজিৎ বসে আছে হুম আসামে। হুম হুম তো হুম, এইরকম আর কি, যে বিশ্বজিতের আচ্ছা আহ, এই- ওই মাথার চুলটাকে ঘেঁটে দেওয়ার জন্য আমি এখান থেকে চুলটাকে ঘেঁটে দিলাম এই এর মাধ্যমে, এইরকম আর কি। আচ্ছা তো বাহ বাহ খুব সহজ ভালো। সরল করে বললে এইটাই। হুম, বাহ কি মানে এগুলো সত্যি জানাও ছিল না জানতে পারলাম নতুন বিষয়গুলো। আর এবারে একটুখানি করোনাতে না আসলে হবে না আর কি মানে এখন সবাই এত বেশি ভীত সন্ত্রস্ত এবং মানে আমরা যারা দাদাকে একটু কাছ থেকে জানি যারা এটাও জানি যে দাদা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছেন মানে এই আহ যতদিন পর্যন্ত আমরা এই করোনা নিয়ে চলছি আমাদের জীবন আমাদের সংসার চলছে যতদিন ধরে করোনার সঙ্গে তো হুম, সেরকম কিছু অভিজ্ঞতা মানে ওই যে যেগুলো আমি ডক্টরস ডায়ালগেই পড়েছি খুব মজাও লাগছিল হুম, কিন্তু আসলে এর ভেতরে একটা যন্ত্রণাও আছে। মানে যেই অ্যাপার্টমেন্টে থাকেন সেখানেও দেখা যাচ্ছে যে কেউ সেভাবে রিসিভ করছেন না অথবা আচ্ছা একটা প্রশ্ন আমি একটু পড়ে নিই আমি আবার আমার জায়গায় আসছি। শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লিখছেন ডাক্তারবাবু শুধুই যে সফল শল্য চিকিৎসক তাই নন ডাক্তারবাবু ভীষণ ভালো লেখকও আমরা জানি হ্যাঁ ঠিক তাই। ডাক্তারবাবুর লেখক সত্তা নিয়ে তো কোনো কথাই হবে না মানে আমরা সবাই ভীষণভাবে ভক্ত। সেটা সারা পৃথিবীর মানুষ তো এখন যেহেতু কাগজ সব জায়গাতেই পৌঁছে যায় সবাই তাই তার লেখার ভীষণভাবে ভক্ত হুম। এবং সে সূত্রে তাকে সবাই মানে ডাক্তারবাবু হিসেবে যত জানেন ততটাই জানেন লেখক হিসেবেও। যা অবশ্যই একদম ঠিক কথা বলেছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। এই তো হ্যাঁ এবারে অন্য স্যাটিসফ্যাকশনও থাকে। যেমন দেশের গল্পটা পড়ে আমাকে রাত্রিবেলা একজন মানে তখন আমেরিকায় বোধহয় দিনের বেলা,
ওখান থেকে ফোন করছেন যে দেশের এতে আপনার একটা গল্প বললাম, খুব ভালো লাগলো। সেও ডাক্তারবাবু হ্যাঁ, পরে জানা গেল, তার সাথে পরে হ্যাঁ, আলাপ হলো, পরে আলাপ চলছেও, থাকেও, কথাবার্তা হয়ও। তো এইগুলো, এই রেকগনিশনটা অন্যরকম লাগে, যে একটা আলাদা ভালো লাগা, যে সত্যিকারের অন্যরকম একটা, মানে কষ্টের জীবনের, ব্যস্ততার জীবনের মধ্যে একটা খোলা জানলা। ঠিক। আচ্ছা, অনেকেই না ওয়াচ পার্টিতে প্রশ্ন করছেন, আপনারা একটু মূল পেজে ঢুকে প্রশ্নগুলো দিলে ডাক্তারবাবু দেখতে পাবেন, কারণ উত্তরসূরিতেই কিন্তু প্রশ্নগুলো দিতে হবে, না হলে আমরা কিন্তু আপনাদের প্রশ্নটাকে এখানে স্ক্রিনে আনতে পারবো না। আপনারা একটু সহযোগিতা করুন, কারণ অনেকেই শেয়ার করেছেন এবং সেখান থেকে অনেকগুলো প্রশ্ন হচ্ছে, কিন্তু সেই প্রশ্নগুলো আমরা দেখতে পাবো না। কাজেই একটু মূল পেজে এসে আপনারা প্রশ্ন করুন, আপনাদের অনেক জানার আছে এটা বুঝতে পারছি। তো মূল পেজে উত্তরসূরিতে এসে আপনারা একটু প্রশ্নগুলো করবেন। হ্যাঁ, এবারে আবার আসছি সেই কথাটাতে, যে এই যে মানে করোনা জবে থেকে আমাদেরকে আক্রমণ করেছে আর কি, হ্যাঁ, তবে থেকেই হ্যাঁ, মানে আমাদের দাদার মানে ওনারা যে কাজটা করেন, ওনারা আমাদেরকে বাঁচানোর জন্য করেন। কিন্তু আমরা যারা মানুষ, সামাজিক জীব জীব হিসেবে নিজেদেরকে পরিচয় দিই, আমরা অনেক সময় দেখা যায় যে ওনাদের সঙ্গে এমন কিছু আচরণ করি, তাতে সামাজিক জীব বলতেও লজ্জা বোধ করে নিজেদেরকে। তো সেরকম কিছু অভিজ্ঞতা দাদার ক্ষেত্রেও হয়েছে, ডক্টর অনির্বাণ জানার ক্ষেত্রেও হয়েছে। হয়তো যেখানে আমরা থাকি বা আশেপাশের মানুষজন আমাদেরকে, যদি আমরা স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হই, তাদেরকে সেভাবে হয়তো গ্রহণ করেন না, এবং বাড়ির লোকও নাকি বারবার করে তাকে স্নান করে ঘরে ঢোকাচ্ছেন, মানে এই ধরনের কিছু মজার কথা আর কি তিনি লিখেছেন। সেগুলো সেগুলো যদি একটু শুনতে পেতাম আজকে আর কি, হুম, ভালো লাগবে। হুম। কারণ একটু করোনায় সাহিত্যিকের মুখ থেকে শুনতে হলে বেশি ভালো লাগে আর কি। না, গৃহ বিবাদ লেগে যাবে। এখন কোনো কিছু যা করেছি না করেছি, এখন সেসব গুলো অন স্ক্রিন কিছু বলা যাবে না। তো যা যেটুকু খাটুনি গেছে সেটাও আর মেনে নিচ্ছি আর কি। এখন বলেই দিই যে না, কিছু করিনি সেই সময়, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছি। এই আর কি। আহ, না, বলা তবে যাবে না, আমাদের দেবযানী। আমরা যেন এটা না ভুলি যে এই মানুষগুলি কিন্তু নিজেদের জীবনের ঝুঁকিটা অনেক বেশি নিয়েছেন। আমরা কিন্তু সবসময়ের জন্যই স্টে অ্যাট হোম এই ধরনের কথাগুলো শুনছি, এবং আমরা খুব মান্যতা দিয়ে ঘরের শুধু মধ্যেই রয়েছি আমরা এই। হ্যাঁ, শুধু নিজের জীবনের ঝুঁকি নয়, আমার হ্যাঁ, বাচ্চা, 8 বছরের মেয়ে, তাকে কতটা এক্সপোজ করছি। সে তো, তার স্বভাবই হলো যে আমি বাড়ি ঢুকলেই ছুটতে এসে গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে বাবা বলে জড়িয়ে ধরা। সে এই এই খেলাটা খেলতেই ভালোবাসে। বাবা আক্রান্ত হলো আর কি, বাবা ঢুকলো, বাবার গায়ের উপরে মানে একটা ছুটে গিয়ে পিটি উষার মতো লাফ মেরে ধারাম করে গায়ের উপর জড়িয়ে ধরা। কিন্তু খুব করোনার স্বাভাবিক। হ্যাঁ, সময় এখনো চলছে, এই ব্যাপারটা তাকে বোঝানো হয়েছে যে না, বাবা মানে এখন, উম, বাবা ভালো লোক নয়। যখন বাড়িতে ঢুকছে বাবা তখন ভালো লোক না। তো বুঝেছে আমার বৃদ্ধ বাবা আমার সাথে রয়েছেন। তো এরা খুব ভালনারেবল, এরা ইনফেকশন, করোনার ইনফেকশনে আমি যেটা বাইরে থেকে, ডেফিনেটলি আমাকে তো কিছুটা এক্সপোজ হতে হচ্ছেই। আহ, তো যেটা নিয়ে আসছি, আমি খুব সাবধানে হাত ফাত ধুয়ে এ করি। বা যখন আমি পেশেন্টদের নিয়ে দেখিও, বিশেষ করে যেসব জায়গায় সংক্রমণের সম্ভাবনা আছে বলে আমার মনে হয়, সেখানে খুব সাবধানতা অবলম্বন করি। এটা এটা শুধু এ নয়, সবাইকে মেনে চলতেও হবে। এখনো করোনার এটা চলে যায়নি, করোনার যে প্রকোপটা এখনো চলে যায়নি, বরং আরো ভয়াবহ হবে। আমাদের যারা আমরা ডাক্তার, যারা আমরা, আমাদের যে লিটারেচার গুলো, আমাদের যে জার্নাল গুলো আমরা পড়াশোনা করি, সেগুলো সব কটাতেই বলছে যে আরো খারাপ সময় আসছে। কয়েকটা ভালো অভ্যেস বজায় রাখতে হবে। কয়েকটা ভালো অভ্যেস বলতে আমি একদম 3টে জিনিস পরিষ্কার করে বলে দিই। মাস্ক পরাটা খুব ভালো অভ্যেস, মাস্কটা পরুন। কি আছে মাস্ক পরতে, কি আছে? আহ, ছেলেদের তো, আহ, যাদের আমার মতো মুস্কো গোপ আছে, তারা গোপ ঢাকুন, কি আছে গোপেতে, কি এসে যায়? গোপ দিয়ে আজকাল আর চেনা যায় না, গোফের আমি গোফের তুমিও নয়। আর মেয়েদের লিপস্টিক কি রঙের মাখলো, আমরা এখন
উৎসাহী নই দেখার, রোগটা আগে আটকানো দরকার। 2 নম্বর হচ্ছে হাত। হাত ধুন কিভাবে? সাবান দিয়ে ধুন, আর কিছু নয়। মানে যদি ওই স্যানিটাইজার থাকে, হ্যান্ড রাব থাকে, অবশ্যই ইউজ করুন। যদি না থাকে, সাবান দিয়ে হাত ধুন। সাবান না থাকলে শুধু জল দিয়ে হাত ধুন, হাত ধুন, বারবার হাত ধুন। আর 3 নম্বর যেটা হচ্ছে, বেশি ভিড়ের মধ্যে নাক না গলানোই ভালো। যেখানে আহ, একটু দূরত্ব মেনটেন করে সবার সাথে চললে আশা করি স্প্রেডটা কম হবে। এই এই অভ্যেসগুলো এখনো এখনো আমাদের পিক টাইম আসছে, কিন্তু এখনো করোনার পিক টাইম আসছে। যেটা আমাদের লিটারেচার গুলো, আমাদের জার্নাল গুলো আমরা দেখছি, আহ, তাতে এখনো খারাপ সময়টা আসছে। এগুলো মেনে চলুন। আচ্ছা, সুদীপ ভট্টাচার্য একটা খুব ভালো প্রশ্ন করেছেন, এটা আমারও প্রশ্ন ছিল, আমি আসতাম এটাতে। কিছু রোগ কিছু কথা, বইটা লেখার পিছনে আপনার অনুপ্রেরণা কি ছিল জানতে খুব ইচ্ছে হয়। পরে গল্পের মতো করে রোগের কথা লেখা অপূর্ব। দেবযানীকে এত সুন্দর সঞ্চালনা করার জন্য অনেক ধন্যবাদ। বেশ, খুব ভালো লাগলো। হ্যাঁ দাদা, এই প্রশ্নটা খুব ভালো, এটা আমারও প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ। না, এইটে আহ, আমি তার আগে আমার ওই একটা খবরের কাগজ বেরোয়, দিন দর্পণ বলে, কলকাতাতে বেশি বেরোয় ওটা। দিন দর্পণে আমার একটা গল্প ছাপিয়েছিল। তারপরে দিন দর্পণের যে ছেলেটি রয়েছে, সে আমাকে একদিন ফোন করে বললো যে আপনি তো ডাক্তারবাবু, এত সুন্দর একটা গল্প লিখেছেন, সেটা ডাক্তারি নিয়ে, এবং উম, অনেকে বলছে যে ওটা আহ, ডাক্তারবাবু ছাড়া এরকম ভাবে এই গল্প লেখা যায় না। তো আপনি লিখুন না, আমাদের পত্রিকার জন্য একটা, মঙ্গলবারের একটা করে বেরোয় কাগজ, সেখানে একটা করে রোগ নিয়ে লিখুন না, সার্জারির বা যে কোনো বিষয় নিয়ে। তো সেইটে ওদের সাথে 6 মাসের চুক্তি হয়েছিল, প্রতি সপ্তাহে আমি একটা করে লেখা দেবো। সেটা আহ, গড়িয়ে গড়িয়ে 7-8 মাস হয়েছিল। আহ, তো সেইটাই যখন পুরোটা তৈরি হয়ে গেল, মানে 7-8 মাস পরে ওই লেখাগুলো পড়েছিল শৈবালদা, আমাদের মুদ্রা বলে একটা, আমরা একটা পত্রিকা, পত্রিকা নয়, একটা সংগঠন বলা যায় এখন, যেটা আমরা চালাই। আমি কৃষ্ণনগর, সহ সম্পাদক কৃষ্ণনগর, তাই তো? কৃষ্ণনগরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, শৈবাল সরকার সুইবান সরকার সম্পাদক। করেন। হ্যাঁ, হ্যাঁ, বর্দা, শৈবাল সরকারকে আমরা বর্দা বলি। বর্দাকে হ্যাঁ, সবাই বর্দা বলে। আমার মাঝে মাঝে মনে হয় ভুল করে আহ মাসিমাও বর্দাকে বর্দা ডেকে ফেলেন আর কি, বর্দার মা মাঝে মাঝে বর্দা ডেকে ফেলেন। তো এমনই সার্বজনীন বর্দা। তো বর্দা বললেন যে আহ যে এই ডাক্তারবাবু, আপনার এই লেখাগুলো তো খুব সুন্দর, এগুলো তমাল বন্দ্যোপাধ্যায়, তমালও কিছুটা সাহিত্যিক, উৎসাহ দিয়েছিল। আমাদের সাহিত্যিক তমাল মানে বন্দ্যোপাধ্যায়। প্রথমবারই খুব বিখ্যাত সাহিত্যিক, ঠিক তাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তমালও সহ সম্পাদক আমার সাথে, মুদ্রার। তো ওরা দুজনে মিলে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে বললো যে এটাকে বই করো, আমরা বই করে বার করবো। তো আমার তো সেই আর কি, আহ, একবার বলিলেই যাইবো টাইপের অবস্থা ছিল। তো সেটা জোগাড় যন্ত্র করে খুব খুব দায়িত্ব নিয়েছে তমাল আর বর্ধা। ওরাই মোটামুটি জিনিসটাকে সাজিয়ে, সৈকত বলে একটা ছেলে, সে ওই ছবি টবি গুলো এঁকেছিল, বা এটা পুরো জিনিসটা আবার প্রুফ রিড করেছিল। তাদের সবার কাছে কৃতজ্ঞ, ওরা একটা ওইটা বইয়ের আকার দিতে পেরেছিল শেষ পর্যন্ত। হ্যাঁ, বইটি কথা আমি একটু বিশেষ করে বলবো আমাদের দর্শক শ্রোতাদের, যে আপনারা অবশ্যই এই বইটি সংগ্রহ করবেন। ভীষণ কার্যকরী একটি বই। আহ, আমরা তো নিয়েইছি এবং আপনাদেরকেও অনুরোধ রইল এই বইটি নেওয়ার জন্য, কারণ অত্যন্ত সহজ ভাষায় তিনি লিখেছেন। আমাদের কোনো অসুবিধা হয়নি অন্তত বুঝতে, কাজেই আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আচ্ছা, একটা প্রশ্ন কিশোর শর্মা করেছেন, যে একটু যদি রিপিট করা হয় প্রশ্নটা, কিশোর শর্মা যে প্রশ্নটা করেছেন আর কি। হ্যাঁ, যে খুব উপকৃত হচ্ছি, আমার একটা বিষয় জানার আগ্রহ ছিল, ব্রেস্টের ফিব্রো এভোনোমাতে কি ক্যান্সারের রিস্ক থাকে? ফাইব্রোঅ্যাডিনোমা, ফাইব্রোঅ্যাডিনোমা 4 সেন্টিমিটারের তলায় রিস্ক নেই, 2 সেন্টিমিটারের তলায়
অপারেশনই করতে বারণ করা হয়। ফাইব্রয়েড অ্যাডিনোমা একদম বিনাইন ব্রেস্ট ডিজিজ। বিনাইন ব্রেস্ট ডিজিজ মানে, শুধু একদম বইয়ের ভাষা বলি, যদি 2 সেন্টিমিটারের তলায় হয়, আপনার যাদের, যে পেশেন্ট, যে আপনার চেনা ভুগছেন, তার ফাইব্রয়েড অ্যাডিনোমার সাইজ যদি 2 সেন্টিমিটারের তলায় হয়, সেই জায়গায় যা ক্যান্সার ফরমেশনের চান্স, নর্মাল ব্রেস্টও যে কোনো টিস্যুতে ক্যান্সার ফরমেশনের চান্স একই, আলাদা কোনো রিস্ক নেই। কিন্তু যদি সেটা সিস্টি সার্কোমা ফাইলয়েডস 4 সেন্টিমিটারের উপর হয়ে গেল, বিগ টিউমার হয়ে গেল, ডেফিনেটলি কিছুটা অল্প হলেও রিস্ক থাকে। একদম যে এ নয়, আহ, তা নয়। কিন্তু ফাইব্রয়েড অ্যাডিনোমা মূললি, মানে বেসিক্যালি ওটা বিনাইন টিউমার, কোনো ভয়ের কিছু নেই, একদম বলছি ভয়ের কিছু নেই। 2 সেন্টিমিটারের তলায় হলে একদম ভয় করবেনই না। টাইট ব্রেস্ট সাপোর্ট, ফ্যাট ফ্রি ডায়েট, এইগুলো মেনে চললেই মোটামুটি ওটা ভালো থাকবে, ভয়ের কিছু নেই। আচ্ছা, তাহলে কারোর মানে যদি এরকম মানে মনে হয় যে তার ব্রেস্টে কোনো সমস্যা হচ্ছে, তিনি তখন হুম, অঙ্কোলজিস্টের কাছে না গিয়ে শল্য বিশারদের কাছে যেতে পারেন, তাই তো? মানে ওটা ক্যান্সার আমাদেরই, বিশেষজ্ঞ। না, ওটা ক্যান্সার বিশেষজ্ঞদের, একদম যদি ক্যান্সার চলে যায় তখন আচ্ছা, অঙ্কোলজিস্টের কাছে। তার আগে আচ্ছা, পর্যন্ত ওটা আমাদের ডোমেইন। মানে আচ্ছা। ডেফিনেটলি সবই ওভারল্যাপ করে থাকে। হ্যাঁ, তো ডেফিনেটলি সবই ওভারল্যাপ করে থাকে, তবু মেনলি আমাদের ডোমেন, সার্জারির ডোমেন। আচ্ছা, ডাক্তারবাবুর আরেকটি গুণ তো আমার বলাই হয়নি। গোপাল শিকদারকে বিশেষ কৃতজ্ঞতা আমাকে এটা ধরিয়ে দেওয়ার জন্যে। বলছেন যে আলোচনা খুব ভালো লাগছে, ডাক্তারবাবুর লেখা সৌগত মানে সৌগত কুণ্ডু, সেও আমাদের প্রজন্মেরই একজন গায়ক, সাধারণ গান গায়, আমি ভীষণ ভক্ত ওর গানেরও। সৌগতর গাওয়া করোনার উপর যে গান, সেটা আশাব্যঞ্জক, অসাধারণ। অনেক শুভেচ্ছা ডাক্তারবাবুকে। দেবযানী, তোমার সঞ্চালনা অনবদ্য, বেশ। অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো এত সময় কি করে, মানে এটা একটু শিখতে হবে আমাদের আর কি, যে একজন মানুষ, তিনি পূর্ণ সময়ের একজন চিকিৎসক। চিকিৎসক মানেই তাকে 24 ঘন্টা জনসাধারণের জন্য থাকতে হবে। তারপরেও তিনি এত লিখে চলেছেন। শুধুমাত্র প্রবন্ধ নয়, তিনি ছোট গল্প লিখেছেন অনেক, আমি নিজে পড়েছি। ডক্টরস ডায়ালগে নিয়মিত লিখছেন। তারপরে আবার গান, এবং আদ্যোপান্ত একজন সংস্কৃতি মনস্ক মানুষ, মানে এই অঞ্চলের যত মানুষ আর কি, তারা এই সংস্কৃতির সঙ্গে যুক্ত, এই সাংস্কৃতিক জগতের মানুষজনও তাকে ভীষণ ভালোবাসেন তার এই প্রবণতাটির জন্য। তো এটা কি করে, মানে আপনি কি করে নিজেকে সবকিছুতে হ্যাঁ, ছড়িয়ে দিতে পারেন, একটু শেখার আর কি। হুম, এটা অ্যাকচুয়ালি কিছু নয়। এটা দুটো আমি আছি। একটা, আমি চিকিৎসা করতে বেরিয়ে যাই সকালবেলা, ব্রেকফাস্ট টেকফাস্ট করে, হালকা ব্যায়াম করে চিকিৎসা করতে বেরিয়ে যাই। সারাদিন চিকিৎসা করি, সন্ধ্যেবেলার দিকে অপারেশন করি, রাত্রি 8টা 9টার সময় যখন ফিরি, হাত পা ঝুলে যায়, দিয়ে আহ, সবার সাথে গল্প করতে করতে খেয়ে 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 দিয়ে ঘুমিয়ে পড়ি। আমারই মতো দেখতে একটা লোক, একদম আমারই মতো দেখতে, আর একজন বসে বসে, এই পাশেতে বসে বসে সে লেখে, গান গান করে, উল্টো পাল্টা চিন্তা করে, এগুলো করে আর কি। তা নয়, ব্যাপারটা একদমই হলো, উল্টোপাল্টা চিন্তা নয়, একদমই উল্টোপাল্টা চিন্তা নয়, অত্যন্ত গোছানো আমি চিন্তা, এবং সেই আমি সুপরিপাটি মাঝে করা যে মাঝে ভাবি যে মানুষ সময় পায় না কি করে। এটা আমার মাঝে মাঝে প্রশ্ন থাকে ভেতরে, যে আমি তো অনেক সময় পাই, তারপরেও আমার ছেলের সাথে ডাক্তারি আলোচনার আহ, সময় থাকে, মিসেসের সাথে নিয়ম করে ঝগড়া করার সময় থাকে, রীতিমতো একেবারে মানে কোমর বেঁধে ঝগড়া করো বলতে যা বোঝায় সেই করার সময় থাকে। তো প্রচুর সময় থাকে। বাবার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া, বাবা যখন বলতে শুরু করেন তখন চোখ বুজে বলেন, মানে আহ যে উঠে যাব, অসন্তুষ্ট হবেন, চুপ করে বসে থাকতে হয়, চোখ খুলে 15 মিনিট বলার পরে চোখ খুলে তাকানোর পরে সেটা শুনতে হয় বসে বসে, সব করতে হয়। তারপরেও সময় থাকে, কেন সময় থাকবে না, থাকে তো প্রচুর সময়।
সংসার, সমাজ, রোগী সবকিছু, আবার সাহিত্য তার সঙ্গে। আচ্ছা, এই গান লেখাটা কি করে মানে এলো আর কি? এটা একটুখানি এই আমরা হয়তো চিকিৎসকের মুখোমুখির আলোচনা থেকে একটু সরে যাচ্ছি। আসলে আমাদের ভালো। ভীষণ প্রিয় এটা একজন মানুষকে হ্যাঁ, পেয়েছি তো, ভীষণ আন্তরিক একজন মানুষ, তাই এইগুলো একটু জানতে ইচ্ছে করছে আজকে এই সুযোগে। এই গান লেখাটা কি করে এলো আর কি? গান লেখাটা সৌগতর কৃতিত্ব। গান লেখাটা আমার একটা কবিতা পড়েছিল, কবিতাও লিখি, কবিতা আমি লিখি এবং সেটা কবিতা হয় না। তো আমি বিশ্বাস করি সেগুলো কবিতা নয়, কিন্তু কিছু তা কিছু খুব জায়গায় ভালো ছেপে কবিতা, দেয় আমি ভুল করে। পড়েছি। একদমই না। ভুল করে, ভুল করে ছেপেও দেয়। তো সেই রকম একটা ছাপা কবিতা সৌগতের চোখে এসেছিল। সৌগতের সাথে আমার, ও একটা অ্যালবাম করেছিল গাও মহাগীত বলে, হ্যাঁ, হ্যাঁ। ডিএল রায়ের গানের উপরে। অপূর্ব সুন্দর একটা অ্যালবাম করেছে, প্রচুর শিল্পীকে দিয়ে গাওয়ানো, ডিএল রায়ের সবকটা গানের একটা অ্যালবাম করেছে ও। তো তখন থেকে ওর সাথে আমার বন্ধুত্ব বলতে খুবই রকম বন্ধুত্ব, খুবই বন্ধুত্ব বলতে মানে ওর মিসেস পিঠের রাঁধে, আমার জন্য পিঠে পাঠিয়ে দেয়, এরকম আর কি। মানে যতটা উম, ভালো বন্ধু হওয়া যায়, ভাইয়ের মতো। একদিন এসে বলছে যে আহ, উম, দাদা তুমি উম, তুমি এত ভালো কবিতা লিখেছো, একটা গান লিখে দাও। ঠিকই রে, পাগল নাকি তুমি? বলছে যে না, তুমি তুমি কবিতা যখন লিখতে পারো, গানও লিখতে পারবে। আমি বললাম, কবিতার সাথে গানের তো আকাশ পাতাল তফাৎ, কোনটি কি? আমি একদম মানে আহ, আমি একদম গান্ধারী নই। তো তো গান গাওয়ার জন্য আমাকে মানে যখন সদ্য ইন্টার্ন হয়েছি, আমাদের থার্ড ইয়ারের স্টুডেন্টদের কাছ থেকে খুব অপমানিত হতে হয়েছিল। বাথরুমে গান গাইছিলাম, তাদের পরীক্ষা সামনে, তারা খুচরো পয়সা নিয়ে বাথরুমের দরজায় নাড়া দিয়েছিল যে খুচরো পয়সা দিয়ে গান থামিয়েছিল। আমি গানের কিছু বুঝি না, বললো না তুমি লেখো, তারপরে সুর দেওয়ার দায়িত্ব আমার। তো দেখলাম বেশ, বেশ অনেকগুলো গান, কিছু গান প্রকাশ পেয়েছে, কিছু গান আমাদের দুজনের মধ্যে রয়েছে। আমরা দুজনের মধ্যে ওই আহ, সেই গানের খেলা আর কি। গানটা লিখলাম, ও নিজে সুর দিল, আমাকে শোনালো, আমার কাছে রয়ে গেল, এইরকম আর কি। উম, ওই জোর করে আমি গান গান লিখেছে, শুনেছি, সৌগত গান লিখেছে। হ্যাঁ, হ্যাঁ। আমি সেই গান শুনেছি, অসাধারণ। আমরা পরে আমাদের উত্তরসূরির পেজে নিশ্চয়ই সৌগতর অনুমতিও নেব, আর ডাক্তারবাবুর কাছ থেকে অনুমতি চাইছি। আমাদের হুম। উত্তরসূরির পেজে দিতে চাই আমার, সেই গান, ভীষণ ভালো। হ্যাঁ অবশ্যই। একটা তো ওই করোনার সময় যে ত্রাণ, যতন রায়চৌধুরী, ডক্টর যতন রায়চৌধুরী বললেন যে আমাদের ছেলেরা খুব খাটছে অনির্বাণ, মানে দুম করে, আমি তখন একটা অপারেশন করছি, দুম করে বলছে যে একটা খুব খাটছে, তুমি একটা গান তৈরি করে দাও, আজ বিকেলের মধ্যে করে দাও। মানে এই কি আহ, পাঁপড় ভাজা যে তেলে ফেলবো হয়ে যাবে। বললো, না তুমি করে দাও। আমি সৌগতকে বললাম যে আমি একটা লিখছি, দিয়ে তোমাকে পাঠাচ্ছি, তুমি শুরু করো। তো ও বিকেল বেলার মধ্যে সুর টুর করে পাঠিয়ে দিল। আহ, গানটা আমি আধ ঘন্টার মধ্যেই কেসে লিখে ফেললাম, একদম পাঁপড় ভাজার মতো করে। আমার সবচেয়ে বড় কথা, সুদীপ্ত, এসেন সময় সুদীপ্ত ওটা পিকচারাইজ করেছিল, এবং গানটার প্রচুর ভিউ হয়েছে, প্রচুর ভিউ হয়েছে। এবং আমার অনেক দূরের এক বন্ধু সেই গানটা শুনে আমাকে ফোনও করেছিল যে এ, শুনলাম তোর লেখা, ভালো লাগলো, এইরকম। যে অনেক দূর পর্যন্ত চলে গেছে আর কি গানটা, হ্যাঁ, হ্যাঁ, ভালো খুব গানটা। ভালো কাজ, খুবই ভালো একটা কাজ হয়েছিল, আমি শুনেছি। খুবই ভালো। তো আপনাদের কি কোনো প্রশ্ন আছে? দর্শক শ্রোতাদের কাছে আমি জানতে চাইছি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন। আমাদের সঙ্গে রয়েছেন হ্যাঁ, শল্য বিশারদ ডক্টর অনির্বাণ জানা, যিনি এই মুহূর্তে নদিয়া জেলা হাসপাতালে একটি বিশেষ দায়িত্বে রয়েছেন। ডাক্তারবাবুকে নিয়েই আজকে আমাদের ডক্টর স্পেশাল সেলিব্রেশন চলছে। আজকে হচ্ছে 30শে জুন, আগামীকাল 1লা জুলাই, আর 1লা জুলাই হচ্ছে চিকিৎসক দিবস। আর সেই চিকিৎসক দিবসকে মান্যতা দিয়েই আজকে আমাদের উদযাপন, চিকিৎসক দিবস। আর আজ আমাদের মধ্যে আমরা অতিথি হিসেবে পেয়েছি এলাকার অত্যন্ত ব্যস্ততম একজন
শল্য চিকিৎসক, এবং যার সম্পর্কে বারে বারেই বলতে ইচ্ছে করে তিনি আমাদের ভীষণ প্রিয়। তিনি আমাদের ডাক্তারবাবু থেকে কখন নিজেদের অজান্তেই অনিদা হয়ে ওঠেন, সেই মানুষটিকে পেয়ে আমরা আজকে ধন্য। যদি কোনো প্রশ্ন থাকে আমরা আরেকটু সময় থাকবো, তারপরেই আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। ইতিমধ্যেই আমরা 1 ঘন্টা পেরিয়ে এসেছি, কোথা দিয়ে সময়টা চলে গেছে। আসলে যেই মানুষটি কলম ধরেন তার মধ্যে অবশ্যই একটা অন্যরকম আবেগ প্রবণতা কাজ করে, এটা মানতেই হবে। তিনি শুধুমাত্র খুব তিনি বলছিলেন না যে শবদেহ তোমরা যেরকম ভাবছো একেবারেই সেটা নয়, সেটা খুবই কাঠখোট্টা একটা ব্যাপার। তো যারা শল্য চিকিৎসক হন, আমাদের একটা ভয় থাকে যে ওরে বাবা তিনি ছুরি কাঁচি ধরে এক্ষুনি বোধহয় দেবেন, এবং প্রত্যেকটি মানুষই, আমরা রবি ঠাকুরের কথাও জানি যে অপারেশনের আগে তিনিও ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলেন, এবং কিছুটা বোধহয় সেই রবি ঠাকুরের অপারেশনটা সুপ্রাপেবিক সিস্টোস্টমি হয়েছিল। উনি প্রস্টেটের, খুব সম্ভবত প্রস্টেটের ক্যান্সারে ভুগছিলেন, এবং তার অপারেশনটাও হয়েছিল একদম একটা বারান্দায়। এখন ভাবা যায় না, কোনো স্টেরিলিটি নেই, কোনো কিছু নেই, কোনো হসপিটালে নয়, একটা বারান্দায় তার এসপিজি সুপ্রাপেবিক সিস্টোস্টমি হয়েছিল। কবি সেটা নিতে পারেননি। আমাদের দুর্ভাগ্য, আমাদের মানে মানে বিশাল একটা কি বলবো, একটা কষ্টের জায়গা যে ওনাকে কষ্ট থেকে আর ফিরিয়ে আনা যায়নি। হয়তো সেটাই। আরো কিছুদিন রাখা যেত, মানে হয়তো বর্তমান রাখা যেত। চিকিৎসা ব্যবস্থা। হ্যাঁ, ডেফিনেটলি, ডেফিনেটলি প্রোস্টেট ক্যান্সারের প্রগনোসিস ভালো। প্রোস্টেট ক্যান্সারের প্রগনোসিস খুব খারাপ নয়। একজন নামী অভিনেতা প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন, আমরা সবাই জানি, আমি আর নাম বলছি না। প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন, খুব ভালো অভিনেতা, এখনো অভিনয় করে যাচ্ছেন, দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন, কিন্তু সাথে ক্যান্সারটাকেও বহন করছেন। এখন চিকিৎসা অনেক উন্নত। সেটাই। আচ্ছা বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্যে। আর আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের মানুষ, চিকিৎসক ডক্টর অনির্বাণ জানাকে আমাদের সঙ্গে তিনি অনেকক্ষণ থাকলেন। আচ্ছা, আরেকটি বোধহয় প্রশ্ন এসেছে, একটু পড়েই নি যখন আমরা এখনো আছি। পরিচিত অপরিচিত যখনই কেউ ফোন করে, বেশিরভাগ সময় দেখেছি ফোন ধরে হাসি মুখে উত্তর দিতে। এমন ব্যবহার অনেক চিকিৎসকের কাছে আশা করাই দুরাশা। অবাঞ্ছিত ফোনে বিরক্ত বোধ করেন কি কোনো সময়? এটা মানে আপনার কাছেই প্রশ্ন, যে অবাঞ্ছিত ফোনে কি কখনো আপনি বিরক্ত বোধ করেন? যদি করে থাকেন তখন কি মনে হয়? যদি তা না করেন তাহলেও কি মনে হয় ফোন ধরার পিছনে প্রশ্নটা এ কারণেই, যেহেতু অনেক চিকিৎসকই বেশিরভাগ অপরিচিত মানুষের ফোন ধরেন না। হ্যাঁ, এটা কি বলবেন যে হ্যাঁ, এই 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 কথাটা বলে মনে হয় আমরা শেষ করব। এই একটা খুব বাজে, মানে খুব খুব মানুষ খুব অসুবিধায় পড়লেই মানুষ ফোন করে, বিনা কারণে ফোন করে না। ঠিক তাই। এবং অসুবিধাটা অনেকের ক্ষেত্রে অনেক রকম। যা থ্রেশহোল্ড, অসুবিধের থ্রেশহোল্ড, একজন ক্যান্সারের পেশেন্ট আছে, তুমুল কষ্ট পাচ্ছেন, তো তিনি আমাকে ফোন করতে লজ্জা পেয়েছেন। কেন লজ্জা পেয়েছেন? তো আমি পরে বলছি, কেন কাকু তুমি ফোন করলে না কেন? উনি বললেন যে, তুই বাবু এত অপারেশনের মধ্যে থাকিস, এত ব্যস্ত থাকিস কাজে, আমার কিরম লজ্জা করে তোকে ফোন করতে এই সময়। তো আমি বলি, আমার আর একটা ঘটনা, আমাদের সার্জেনদের জীবন ঘটনা বহুল। খারাপ ফোন, খারাপ পেশেন্ট অ্যাটেন্ড করতে কোনো অসুবিধে হয় না, কিন্তু কিছু কিছু ফোন আসে, যেমন আমি আমি একজন নেতার কথা বলি। নেতা একজন আত্মীয় অসুস্থ হয়েছিলেন, আহ তো সকালবেলা ফোন করেছিলেন উনি। আমি ফোন ধরে কিছু ডিরেকশন দিয়েছিলাম যে এইটে 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 করুন। তারপরে যা হয় যে আমি হসপিটালে গেছি, হসপিটালে একটা 35-36 বছরের
লোক, তার দুটো বাচ্চা বাচ্চা মেয়ে, তো তাকে গরুতে গুঁতিয়েছে ইঙ্গুইনাল রিজিয়নে, কুঁচকির কাছে। ওখানে আমাদের ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেন, তারপরে ওই মানে বেশ কয়েকটা মেজর ভেসেলস গেছে। তো ওই সময়তে আমার হাতে কোনো অ্যানাস্থেটিস্ট ছিল না তখন। দুটো বাড়িতে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে, সদর শক্তিনগরে দুটো ইউনিট সাইমালটেনিয়াসলি চলে। আমি অ্যানাস্থেটিস্টকে পাচ্ছি না ওই অবস্থায়। আমি মানে খুব পেশেন্টটা রক্তে ভাসছে, কোনোভাবে ওটাকে আগে থামাতে হবে। এই পাশে হিম্যাক্সিল চালানো হচ্ছে, রক্ত পাটিকা আনতে দিয়েছি, তার বউ দাঁড়িয়েছিল। তার বউ ফিরে এসে বললো ওই গ্রুপের রক্ত নেই, বলেছে রানাঘাট যেতে হবে বা কিরকম একটা কোথাও একটা যেতে হবে রক্ত আনতে। তো এই একটা ডামাডোলের মধ্যে আমি একা লাফিয়ে পড়ে ওইকে আহ, মানে ভেসেসটা বাঁধার চেষ্টা করছি, যে ব্লিডিংটা বন্ধ হলে তাহলে ওকে আহ, যে কোনো ভাবে হোক সেভ করতে পারবো। তো তার মধ্যে আমার ফোনটা বাজছে। তো আমি কোনোভাবে সেটাকে ধরেও ফেলেছিলাম, ভেসেলসটাকে যেটা দিয়ে মানে রক্ত বেরোচ্ছে, মোটামুটি ধরেও ফেলেছিলাম। ফোনটা বাজলো আর আমার হাতটা কেঁপে গেল, ভেসেলসটা আবার বেরিয়ে গেল। ভেসেলসটা বেরিয়ে যাওয়া মানে কি, একদম রক্তে ভরে যাচ্ছে জায়গাটা। আর খড়ের মাসেলের ভেতরে তো খড়ের গাদার মধ্যে ছুঁচ খোঁজার মতো করে ভেসেলসটাকে খুঁজছি, বাইট দিচ্ছি মাসেল গুলোতে যাতে তার মধ্যে থেকে ধরা পড়ে যায়, কিন্তু কিছুতেই হচ্ছে না, পুরো রক্তে ভেসে যাচ্ছে। বুঝতেই পারছি যে মেজর ভেসেলস গেছে। তারপরে আরো কষ্ট করে আবার অনেক ধরে, মানে আমি তখন মানে এমনই ব্যস্ততার মধ্যে আমি আমার জামা টামারও চেঞ্জ করতে পারিনি, পকেটে মোবাইল দিয়ে ওই অবস্থাতেই আমি করছি জিনিসটা। যে সিস্টারের হাতে ধরিয়ে দিয়েছিলাম যে আর্টারি ফরসেপটা, যে কোনো মতে আবার ধরা গেল। সিস্টার ধরে দাঁড়িয়ে রয়েছে না, আমি তলা দিয়ে বাইট দিচ্ছি, ফোনটা বাজলো, এবার সিস্টারের হাত থেকে চমকে উঠে আহ, এ হয়ে গেল, মানে স্লিপ করে গেল। তো আহ, যে কোনো ভাবেই হোক, যে আমাদের ফোনটা ওই বারবার ফোন আসাটা আমাদের খুব ডিস্টার্ব করছিল। আর আমরা মানে এত এভাবে অ্যাডমিশনের ডেট দিন আমরা ফোন অফ করে রাখতে পারি না, কারণ কোথায় বাস অ্যাক্সিডেন্ট ঢুকছে, কোথায় কোন হয়তো কোনো বিখ্যাত ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন, কোনো নেতা অসুস্থ হয়ে পড়েছেন। তো সেক্ষেত্রে ফোন অফ রাখলে অ্যাডমিশন ডের দিন খুব ভয়ানক ব্যাপার, অপরাধ। ফলে আমরা হসপিটালের এমার্জেন্সি ওটিতে যখন ঢুকি আমাদের ফোন অন থাকে। তো বাঁধা গেল না, পাওয়া গেল না। ওটাকে টিপে টিপে প্রেসার ব্যান্ডেজ দিয়ে আহ এ পাঠালাম, কলকাতায় পাঠালাম। শুনেছি মারা গেল, মারা গেছে। এটা দুটো বাচ্চা বাচ্চা মেয়ে। এ ফোনটা পরে যখন হলো, ফোনটা দেখলাম সেই নেতা, যে নেতার কথা বলছি তিনি যদি প্রোগ্রামটা দেখেন তিনি বুঝতে পারছেন। তো সেই নেতা তার ওই আত্মীয়কে সকালবেলা ওষুধটা দিয়েছি সেটা ভালো আছে সেটা জানাবার জন্য আমাকে বারবার ফোন করছিলেন। ডিস্টার্ব হই, আমার জন্য নয়, পেশেন্টের জন্য হই। আহ, এটা আমরা যেন মাথায় রাখি কড়া যে ওনাদেরও কড়া কথা বলে ফেললাম, কিন্তু না কড়া কথা বলে ফেললাম, কিন্তু এটা আমার মনে হয় যে সবার জানা উচিত যে একজন অবশ্যই চিকিৎসককে ফোন একদম। করার সময়, বিশেষ করে যারা সার্জারি গাইনি, যারা মানে অপারেটিভ ফিল্ডে থাকেন, তাদের ক্ষেত্রে খুব রিস্কি হয়ে যায় ব্যাপারটা, খুব রিস্কি। শুধু খুব নিজের জীবন খুব নয়, আমি আমার জীবনের পরেও হয়তো সেরকম ভাবে করি না, কিন্তু অন্যের জীবনকেও বিপদে ফেলে দিই, উচিত না। ঠিক তাই। আর আমরা যেন একটু এটা মাথায় রাখি যে ডাক্তার বাবুদেরও খিদে পায়, ডাক্তার বাবুদেরও কষ্ট হয়, ডাক্তার বাবুদেরও নিজের সংসার সন্তানদের সযত্নে প্রতিপালন করতে হয়, এটা যেন আমরা একটু মাথায় রাখি। এই যে করোনা যবে থেকে আমাদের আক্রমণ করেছে তবে থেকে ওনাদেরকে যে পোশাকটি পরে ওনাদের কর্মক্ষেত্রে যেতে হয় সেই পোশাকটি অত্যন্ত যন্ত্রণাদায়ক। আমাকে তো, আমি 1 মিনিটও পরে থাকতে পারবো না সেই পোশাকটা, এবং সেটা পরে ওনাদেরকে অনেকক্ষণ সময় থাকতে হয়, এবং তারপরেও আহ, তাদেরকে কিন্তু হাসি মুখেই সেই চিকিৎসা দিতে হয়। তারা
অনেক সময় আমরা দেখেছি না, যে তারা অনেক রকম দুঃখজনক পরিস্থিতির মুখোমুখি পড়েন সবার মধ্যে। টু এয়ার ইজ হিউম্যান, মানুষের ভুল হতে পারে, একটা ডাক্তারের ভুল হবে না তা নয়, হতেই পারে, কিন্তু অবশ্যই জিনিসটাকে কোঅপারেট করতে হবে, তাদের সাথে থাকতে হবে, বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইগুলো একটা টিম ওয়ার্ক। ডাক্তার একটা রোগীকে চিকিৎসা করা মানে একটা টিম ওয়ার্ক। আমার অ্যাসিস্ট্যান্ট যেরকম সাহায্য করছেন, পেশেন্ট পার্টিও সেরকম ভাবে আমার সাথে ওই সবার লক্ষ্য কিন্তু একটাই, ওই ওই মানুষটাকে সুস্থ করা। সেটা যদি যে মেন ফরওয়ার্ড লাইনে আছে তাকে যদি ডিস্টার্ব করে দিই, তাহলে জিনিসটা ভালো দাঁড়ায় না। খুব আর মুশকিল, এমনিতে সত্যি তাই। সত্যি কথা বলতে কি, দোষ সবারও থাকে, অনেক থাকে। কোর্ট আছে, বিচারের জায়গা আছে, অনেক কিছু খোলা আছে। হয়তো উত্তেজিত হবেন না, ঠান্ডা মাথায় সমস্ত কিছু নেওয়ার চেষ্টা করুন। হয়তো নেওয়া সম্ভব হয় না, এমন কিছু পরিস্থিতি থাকে সম্ভব হয় না, তবু আমি চিকিৎসক হিসেবে অনুরোধ রাখবো যে একটু অন্যরকম ভাবে ভাবুন, কোঅপারেট করুন, চিকিৎসকদের সাথে কোঅপারেট করুন। তারাও মানুষ এবং তারা আপনার ভালো চাইছে। এটা সবসময় মাথায় রাখবেন যে আপনার পেশেন্টের ট্রিটমেন্ট করছেন মানে আপনার ভালো চাইছেন তিনি। তার তার সুনাম, তার সমস্ত কিছু জড়িয়ে আছে কিন্তু আপনার যে রোগীটা দেখছে তার উপর, তার ঠিক সাথে। তাই। মানে আমরা যে রোগীকে নিয়ে যাই তাদের কাছে, সেই রোগীটির প্রাণ নেওয়ার উদ্দেশ্য তাদের কখনোই থাকতে পারে না, কারণ তার সঙ্গে তার সুনামের একটা সম্পর্ক রয়েছে। কোনো মানুষ কি কখনো চাইবেন তার সুনামটা নষ্ট হোক? কাজেই আমরা যেন সকলেই তাদের সঙ্গে এইটুকু সহনশীলতা দেখাই। আচ্ছা, একটু আগে আকাশিয়া মৌমি একটা প্রশ্ন করেছিলেন, সেটা যদি একটু রিপিট করা হয়। সম্ভবত তিনি কোভিড-19, হ্যাঁ, কোভিডের কারণে সিরিয়াস পেশেন্টরা বেশিরভাগই আতঙ্কিত। ডেইলি চেক আপ বা হেলথ টেস্টের জন্য এই সময় কি হসপিটালে যাওয়া উচিত? গেলেও একটুখানি ওই যেগুলো বললাম, একটুখানি ডিস্টেন্স মেনটেন করা বা মাস্ক পরে যাওয়া, এইভাবে যাওয়া উচিত। ডেফিনেটলি হসপিটালটা একটা একটা মানে জীবাণুর জায়গা, ছড়ানোর জায়গা। একটা কোভিড পজিটিভ পেশেন্ট, সে হয়তো তার শারীরিক কষ্টের জন্য ওখানে এসে দেখাচ্ছে, সেই পাশের লাইনেই আপনি দাঁড়িয়ে রয়েছেন। দূরত্ব রাখুন আর নিজের প্রোটেকশনটা রাখুন। হসপিটালে যাবেন তো বটেই, কিন্তু এই মুহূর্তে আমিও বলবো যে একটু তো রিস্কি বটেই, ডেফিনেট রিস্ক আছে। কাজেই আমরা অবশ্যই, তারা যেভাবে আমাদেরকে সাবধান করে চলেছেন প্রতি মুহূর্তে, তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে থাকছেন। কাজেই তাদের জীবনটাও কিন্তু আমাদের কাছে ভীষণ মূল্যবান। আমি এই মুহূর্তে যেটা, মানে করোনা আমাদেরকে যেটা শিখিয়ে দিয়েছে, এই যে আমরা সামাজিক জীব বলি, কিন্তু সে অর্থে আমরা বোধহয় এতদিন সমাজের প্রতি সেই দায়বদ্ধতা অনুভব করতাম না, যেটা এই মুহূর্তে খুব বেশি করে করি। এই যে আমি নিজেকে বাঁচাবো কেন না, আমার থেকে যাতে অন্য কেউ সংক্রমিত না হয়, এবং আমি আমার সোসাইটিকে রক্ষা করার জন্যেই আমি নিজেকেও রক্ষা করব। এই যে একটা দায়ভার বহনের মানসিকতা আমাদের মধ্যে, আমাদের মাথায় গুঁজে দিয়েছে করোনা, এটা কিন্তু একটা বড় ব্যাপার আমার মনে হয়। তো অনেক ধন্যবাদ আমাদের আজকের ডাক্তারবাবুকে, আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমরা কিন্তু আবার আপনাকে চাই, একাধিকবার আমাদের মধ্যে আপনি আসবেন। আমরা অনেক কিছু জানলাম, এবং আপনি এত সহজ, মানে সরল এবং প্রাঞ্জল ভাবে কথা বলেন, সত্যি মনে হয় আরো শুনতেই থাকি। কিন্তু ইতিমধ্যেই আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি, আপনিও ব্যস্ত মানুষ, আপনাকে আর আটকে রাখাটাও বোধহয় ঠিক হবে না। নমস্কার। আমাদের আজকের চিকিৎসকের মুখোমুখি অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার।